দোস্ত, আমাদের ক্লাসের সকলে মিলে প্ল্যান করেছে চট্টগ্রাম যাবে ঘুরতে। তুই তো এতদিন ক্লাসে আসিসনি, সেই জন্য কিছু জানতে পারিসনি। তোকে ফোনেও পাইনি, সেজন্য আমিও জানাতে পারিনি। তোরা কবে প্ল্যান করেছিস আর আমাকে জানাসনি কেন? আমি যে হোস্টেলে থাকি, সেই হোস্টেলে গিয়ে বলে আসতি। আমি তো আর মেয়ে নই যে আমার হোস্টেলে তোরা যেতে পারবি না। দোস্ত, আমি ওকে বলেছিলাম চল যাই তোর কাছে, কিন্তু ও বলেছে তুই নাকি আসবি, সেই জন্য আর যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, যাসনি ভালো করেছিস। এখন বল, কবে যাচ্ছিস? তোরা ডেট করেছিস? না, এখনো রেড করা হয়নি। তবে এক্সাম শেষ হওয়ার পর এটা শিওর। পরীক্ষা তো এখনো 1.5 মাস বাকি আছে। তোর চিন্তা করতে হবে না, এর ভিতরে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আর তোকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। যদি প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে ধার নিবি, পরে না হয় দিয়ে দিস। তুই তো আবার মানুষের দেওয়া কোনো কিছু নিতে চাস না। দোস্ত, এমন কিছু না। শুধু শুধু তোদের কাছ থেকে আর টাকা পয়সা নিয়ে কি করব আমি? আমি তো চলতেছি আমার মতো করে, খুব ভালোভাবে চলতেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, পরীক্ষার পরেরটা পরীক্ষার পরে। এখনও সময় আছে আমাদের হাতে অনেক। এখন এইসবে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে কাজে আসবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি ওকে কত করে বলি পড়াশোনায় মনোযোগ দে, কিন্তু ও আমার কথা শোনেই না। ওর কথা, এত পড়াশোনা করে কি হবে? সে অন্যের কোম্পানিতে চাকরি করতে হবে। তাহলে আমি কি ভুল বলেছি? তুই বল নাহিদ, এত পড়াশোনা করে সত্যিই তো কোনো কিছু হবে না আমাদের। সে অন্যের কোম্পানিতে চাকরি করতে হবে গাধার মতো। তো এসব চিন্তা ভাবনা বাদ দে। ভালো করে একটা রেজাল্ট করতে না পারলে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো না। তখন এই স্বপ্ন দেখিস ভালো করে বাড়িতে বসে বসে। দোস্ত, এমন করিস কেন? একটু বুঝিয়ে বললেই তো হয়। এমন রাগ দেখাস কেন সবসময় আমার সাথে? তোর জন্মের পরে কি তোর বাবা মা মুখে মধু দেয়নি? সে না হয় আমার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করিস। এখন এসব বাজে বাজে কথা বলা বন্ধ কর, আর যা ক্লাসে যা। আমাকেও ক্লাসে যেতে হবে। আরে, ভালো কথা মনে হয়েছে। নাহিদ, তোদের বাড়ি না চট্টগ্রাম? আরবের কথা শুনে নাহিদের পা দুটো থেমে যায়। ওর অতীতের কিছু কথা মনে পড়ে যায়। ওদের কথার কোনো উত্তর না দিয়ে সোজা চলে যায় নিজের ক্লাসে। আসলে অতীতে নাহিদের সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য আজকে নাহিদকে এখানে থাকতে হচ্ছে। যাক বাবা, কি এমন বলে ফেললাম যেটার জন্য এইভাবে চলে গেল? আরে গাধার বাচ্চা গাধা, তুই জানিস না ওর ফ্যামিলির কথা ও শুনতে পারে না। আমাদেরকে অনেক আগে না করে দিয়েছে যেন ফ্যামিলি নিয়ে কোনো প্রশ্ন না করে। কি ভুলে গেছিস সেটা? আরে হ্যাঁ, এখন মনে পড়েছে। দোস্ত, আমার একটু খেয়ালও ছিল না, আমি হুট করে বলে ফেলেছি। আমার প্রথমে মনে ছিল না, প্রথমে যদি মনে থাকতো তাহলে তো এতক্ষণে বলতাম, তাই না? নাহিদ যাওয়ার সময় মনে হলো, তাই আর কোনো কিছু না ভেবে বলে ফেললাম। আচ্ছা, এখন আর কথা না বাড়িয়ে চল ক্লাসে যাই। ওর কাছে গিয়ে দেখি ও কি করছে। আজকে আর হয়তো ওর মন ঠিক করা যাবে না। তারপর আলভি আর আরাব মিলে তারা দুজনেও ক্লাসে চলে আসে। তারা ক্লাসে এসে দুজন নাহিদের দুই পাশে বসে পড়ে। আরাব নাহিদের পাশে বসে নাহিদকে বলল, দোস্ত, আমার মনে ছিল না, একটু ভুল করে বলে ফেলেছি, মুখ দিয়ে এসে পড়েছে। এইটা নিয়ে মন খারাপ করে থাকিস না বন্ধু। মনে থাকলে তোকে এই কথা বলতাম না কখনো। হ্যাঁ রে দোস্ত, ও কি বলতেছে ওর মনে ছিল না। মনে থাকলে তো প্রথমেই বলতো। তুই চলে আসার সময় নাকি হঠাৎ ওর মনে হলো, তখন বলে ফেলেছে। এবারের মতো ক্ষমা করে দে, ওকে আর কখনো বলবে না। কি শুরু করেছিস তোরা দুজন? আমি কি তোদেরকে কোনো কিছু বলেছি? তোরা এমন করতেছিস কেন শুধু শুধু? আর তোদেরকে বলেছি আমি কষ্ট পাচ্ছি? তোরা এত কথা কিভাবে বলিস? আমি এসব বিষয় নিয়ে এখন ভাবি না। ক্লাসে এসেছি, চুপচাপ ক্লাসে মন দে, পড়াশোনায় মনোযোগ দে। সত্যি দোস্ত, তুই কোনো কিছু মনে করিস নে। এখন তাহলে আমাকে কি করতে হবে? কি করলে তোর বিশ্বাস হবে আমি কিছু মনে করিনি? মেয়েদের মতো এত ডং বাদ দে। এত ডং মেয়েদেরকে মানায়, ছেলেদেরকে না। শালা, তোর কপালে কোনো মেয়ে নেই। 4 বছর শেষ হয়ে 5 বছরে পড়লি, এখনো পর্যন্ত ভার্সিটিতে কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারলি না। আর পারবিও না। তোর মতো গোমরা মুখর সাথে কে প্রেম করবে? শালা রাখ তোদের প্রেমের চ্যাপ্টার। তোদের মতো আমার এত ইন্টারেস্ট নেই এসবের প্রতি। কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজে চালাই, আর এসবের টাইম নেই।
আমার কাছে পড়াশোনা করতে এসেছি, এখানে কোনো প্রেম করতে নয়, আর আজাইরা সময় কাটাতে নয়। আবার শালা তুই ওকে কেন খোঁচা দিতে গেলি? ও যেমন ছিল তেমনই ঠিক ছিল, শুধু শুধু ওকে নাড়াতে গিয়েছিস। শালা কোনো কিছু না হলে আমাদের গার্লফ্রেন্ড নিয়ে কথা বলে খোঁটা দেয়, আর সেই সুযোগটা তুই করে দিস। ভাই, তোদের গার্লফ্রেন্ড সম্পর্কে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কোনো কিছু বলার। তোদের গার্লফ্রেন্ড বানিয়েছিস ভালো কথা, আমাকে এইসবে জড়াতে বলিস না। আমার দ্বারা এসব পসিবল না। তোদের এনজয় তোরা নিজেরাই কর, আমাকে এসবের মধ্যে টানবে না একদম। ওদের তিন বন্ধুর ফিসফিস শুনে ক্লাস টিচার নাহিদকে জিজ্ঞেস করলো, নাহিদ, তোমরা কি নিয়ে কথা বলতেছো এভাবে? সরি ম্যাডাম, আসলে আরাফ বলতেছিল ও নাকি এই টপিকটা বুঝে নেই, বুঝিয়ে দিতে। তখন আমি ওকে বলেছি যে আপনার কাছে জিজ্ঞেস করতে। ম্যাডাম থাকতে আমাকে জিজ্ঞেস করছিস কেন? নাহিদের কথা শুনে আলভি এবং আরাব তারা দুজনেই চোখ বড় বড় করে নাহিদের দিকে তাকায়। তারপর ম্যাডাম আরাবকে বলল, আবার তুমি এই টপিকটা বুঝোনি আমাকে জিজ্ঞেস করবে? তুমি শুধু শুধু ক্লাসের মধ্যে নাহিদকে ডিস্টার্ব করছো কেন? তুমি ওকে যদি এভাবে ডিস্টার্ব করো তাহলে নাহিদ কি করে বুঝবে? আজকের পর থেকে যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবে, নাহিদকে জিজ্ঞেস না করে। মনে থাকবে? জি ম্যাডাম, মনে থাকবে। আরাব বসে নাহিদকে জিজ্ঞেস করলো, শালা, তুই ম্যাডামকে মিথ্যে কথা বললি কেন? আমি কখন তোকে এইসব বিষয় নিয়ে জিজ্ঞেস করেছি? শালা, শুধু শুধু ম্যাডামের চোখে আমায় কালার করলি। শালা, তোদের জন্য আমি কি এখন ম্যাডামের কাছে বকা শুনবো? দোষ তো তোরা করেছিস, সেজন্য বকা তোরা বা। আমি কেন বকা খাবো শুধু শুধু? হাল্লা, তুমি এই কোন মির্জাফরের সাথে আমাদেরকে বন্ধু বানিয়ে দিলে? শালা শুধু নিজে কিভাবে বাঁচবে সেই চিন্তা করে। আরাব, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। যখন ম্যাডাম আমাকে দাঁড় করিয়েছিল তখন তো পেছন থেকে পালিয়ে গিয়েছিলে, একটা কথাও মুখ দিয়ে বের হয়নি। এখন আর থাকলে কি হবে? তোরা শালা সব কটা স্বার্থপর। শালা, নিজে বাঁচতে গিয়ে শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিলি। যেটা আমি করিনি সেটা দোষ দিয়ে। শালা সবগুলো মির্জাফর। তোরা দুইটা এখন চুপ করবি, নাকি আমি আবারও ম্যাডামকে ডাক দিয়ে তোদেরকে মিষ্টি খাওয়াবো? ধন্যবাদ ভাই, তোকে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে না। এত বেশি মিষ্টি খেলে তারপর ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে চুপচাপ ক্লাসে মনোযোগ দে, নয়তো ডায়াবেটিস হতে বেশি সময় লাগবে না। তারপর একে একে প্রত্যেকটা ক্লাস শেষ করে তারা তিন বন্ধু ভার্সিটি থেকে বের হয়। তারা ভার্সিটি থেকে বের হয়ে আলভি বলল, নাহিদ, তুই এখন কি করবি? এখান থেকে কি বাসায় যাবি নাকি কাজে চলে যাবি? এখান থেকে সোজা কাজে যাব, তারপর কাজ শেষ করে পরে বাসায় যাব। বাসায় যেতে যেতে 8টা বাজবে। কেন, কোনো দরকার আছে? বিকেলে একটু বের হতাম তিন বন্ধু মিলে। তোর অফ যে কবে? এই সপ্তাহে অফ ডে নেই, সপ্তাহ ভরা কাজ করতে হবে। আজকে হঠাৎ বাইরে বের হবি, আগে তো বলিসনি। কোনো প্ল্যান আছে নাকি? কোথাও যাবি নাকি তোরা? কোথাও গেলে চলে যা তোরা, আমি আসতে পারবো না। আরে না, তেমন কোনো প্ল্যান নেই। এমনিতে বাইরে বের হয়ে একটু ঘোরাঘুরি করতাম আর কি। সমস্যা নেই, তোর যেহেতু ছুটি নেই তাহলে বের হব না আমরা। ওকে, তাহলে সাবধানে যা, আর রাতে বাসায় ফিরে কল দিস। আরাব ও আলভির সাথে একই কথা বলে তারা তিনজন তিন রাস্তায় বেরিয়ে পড়ে। তারা দুই বন্ধু আরাব আর আলভি চলে যায় তাদের বাসায়, আর নাহিদ চলে যায় সে যেখানে কাজ করে সেইখানে ডিউটিতে। এটা এই 4 বছর ধরেই হয়ে আসছে। ভার্সিটি শেষ করে প্রতিদিন নাহিদ চলে যায় তার ডিউটিতে। নাহিদ ডিউটিতে যাওয়ার পর ম্যানেজার সাহেব নাহিদকে বলল, কি অবস্থা? কেমন আছো নাহিদ? ভার্সিটি থেকে সরাসরি এদিকে চলে এসেছো নাকি? জি স্যার, ভার্সিটির ক্লাস শেষ করে শুধু এখানে চলে এসেছেন। গুড। এখন এই সময় একটু কষ্ট কর ভাই, ভবিষ্যৎ দেখবে সব ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। তোমার মতো থাকতে আমিও কষ্ট করে এখানে এসেছি। যত কষ্টই হোক, লেখাপড়াটা সুন্দর করে চালিয়ে যাও। ভালো করে পড়াশোনা করতে হবে, শুধু লেগে থাকলে চলবে না। স্যার, এখানে আসার পর আপনি তো আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতেছেন। আপনি যদি আমাকে এতটুকু সাহায্য না করতেন তাহলে আমার পড়াশোনা চালানোর এতটা সহজ হতো না। সত্যি স্যার, আপনার মতো মানুষ হয় না এই পৃথিবীতে। যদি আপনার মতো মানুষ থাকতো তাহলে আর খারাপ বলতে কোনো কিছুই থাকতো না। নাহিদ, তোমার তো শুনেছি বাবা মা আছে, কিন্তু আমি বড় হয়েছি অনাথ আশ্রমে। এই কফি শপের স্যার আমাকে এখানে এনে চাকরি দিয়েছে। উনি খুব ভালো মানুষ ছিলেন, আমাকে চিনতো না জানতো না, তারপরও আমাকে এনে চাকরি দিয়েছে। আমি তোমার অবস্থাটা বুঝতে পারি।
সেজন্য আমি তোমাকে হেল্প করতেছি, নিজের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল করতে পারো। ধন্যবাদ স্যার আপনাকে আমার এত কিছু দেখাশোনা করার জন্য। শুধু ধন্যবাদ দিলে চলবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। আর এখন গিয়ে দেখো তো ভিতরে কি হচ্ছে। এখানে একটু দেখাশোনা করো ভালো করে। আমি একটু আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব, তোমার ভাবি অনেকটা অসুস্থ, সেজন্য। আচ্ছা ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। আর কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ফোন করে বলে দিন, না হয় আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ ভাই, দরকার পড়লে অবশ্যই তোমাকে কল করব। এখন আমি যাচ্ছি, এদিকটা একটু খেয়াল রেখো। ম্যানেজার সাহেব আর কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। নাহিদ ভেতরে চলে যায় কিচেনে। সেখানে গিয়ে ভালো করে সব কিছু দেখে শুনে নাহিদ ভাই, সব কিছু ঠিকঠাক আছে তো? না হলে আবার ম্যানেজার স্যার রাগ করবে আমার উপর। আরে ভাই, এত ভয় পাওয়ার কিছু নেই। ম্যানেজার স্যার তোমার উপর রাগ করবেন না, বলতো মানুষেরই হবে, তাই না? সেটা আমাদের ম্যানেজার স্যার বোঝেন। আমাদের ম্যানেজার স্যারের মতো ভালো মানুষ আমি দেখি না। তা অবশ্য ঠিক বলেছেন নাহিদ ভাই, আমাদের ম্যানেজার স্যার সত্যি অনেক ভালো মনের মানুষ। আমি তো এখানে কাজ করার আগেও অন্য জায়গায় কাজ করেছি, ওনার মতো এত ভালো ব্যবহার করেনি কোনো ম্যানেজার। তা ভাই, এখানে কোনো ভুল আছে আমার? না ভাই, আপনার সব কিছুই ঠিকঠাক রয়েছে এখানে, কিছু মনে করবেন না। আমি এখানে এসে এগুলো চেক করার জন্য। আসলে বুঝেনি তো, আমাদের উপর থেকে অর্ডার করে আর আমাদেরকে করতে হয়। আরে ভাই, সমস্যা নেই, আমি বুঝতে পারি। আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করেন, তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। তারপর নাহিদ হাসতে হাসতে পেছন দিকে থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে কাজ শেষ করে রাত 8টার সময় রায়হানকে বলে ম্যানেজার স্যারকে ইনফর্ম করে। কফি শপ বন্ধ করে তারপর চলে যায় তার বাসায়। কিরে, তোর এত দেরি হলো কেন আজকে? অন্যান্য দিন তো 8টার সময় চলে আসিস। আসলে ভাই, বেরিয়েছিলাম 8টার সময়, কিন্তু আজকে ম্যানেজার স্যারের কফি শপে ছিলেন না, তাই আমি আর রায়হান ভাই কফি শপ বন্ধ করে তারপর চলে এসেছি। ও আচ্ছা, ভালো কাজ করেছিস, রাতের খাবার খেয়েছিস। হ্যাঁ ভাই, বাইরে থেকে খেয়ে এসেছি। পড়াশোনা কেমন চলতেছে? এসব চাকরি বাকরি করতে গিয়ে যেন পড়াশোনা কোনো ক্ষতি না হয়। আঙ্কেল যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে আমি ভাবতেই পারতেছি না। তোকে আমি কতবার বলেছি, এখন আমি তোকে খরচ দিচ্ছি, তারপর তুই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে আমাকে দিয়ে দিস। তুই একদিন না একদিন তো বাসায় ফিরবি, তাই না? ভাই, তোমাকে আমি এই বিষয় নিয়ে কথা বলতে না করেছি, তারপরও তুমি কেন এই বিষয়টা তুলো বারবার? তুমি তো সবই জানো, তারপরে কেন এরকম করো আমার সাথে? শোন, একটা পরিবারে অনেক কিছুই হয়, ওনারা তাদের কাজ করেছে, হয়তো এখানে তোর ভুল ছিল না, তারা সেটা খেয়াল করেনি, কিন্তু তোর উচিত ছিল যে তোর বাবার ভুলটা ভাঙানো। ভাই, আজকে আর পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, আমি ঘুমাচ্ছি, আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমার ঘুমের ঘাটতি রয়েছে অনেক। তোকে কোনো কিছু বলতে চাইলে তুই আমার কথা শুনিসই না। তোকে নিয়ে যে কী করবো আমি বুঝতেছি না, সে আমাকেই তুই বিপদে ফেলবি। নাহিদ আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও চলে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে প্রত্যেক দিনের মতন আলভি এবং আরবের সাথে দেখা হয়। কিরে দোস্ত, মুখটা এরকম ভোলা ভোলা কেন? কালকে রাতে ভালো ঘুম হয়েছে নাকি? দেখ, আবার কোনো মেয়ের হাতে জানি থাপ্পড় খেয়ে এসেছে। আবার কাছে দেখি তো তাই মনে হচ্ছে হয়তো কোনো মেয়েকে প্রপোজ করেছিল, সেই কারণেই থাপ্পড় মেরেছে। সবসময় অন্যকে নিজের মতো ভাবতে নেই, এরা জানিস না? তোদের দিকটা এনে আমার উপর চাপিয়ে দিচ্ছিস কেন? কোথায় আমার মুখ ফোলা? প্রত্যেক দিন যেমন থাকি তেমনই তো। না রে দোস্ত, আজকে তোর মুখটা একটু বেশি ফোলা ফোলা লাগছে। কালকে 9টার সময় বাসায় গিয়ে আর পড়তে বসেনি, কফি শপ থেকে সোজা এসে ঘুমিয়ে পড়েছি। তাহলে এটা প্রথমে বললে কি হতো? এমন শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনালি, শালা হারামি। এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি তোরা ক্লাসে যাবি? তোরা যদি ক্লাসে না যাস তাহলে আমাকে সাইড দে, আমি ক্লাসে চলে যাচ্ছি, ক্লাসের সময় হয়ে এসেছে। আর কোনো কথা শুনতে চাই না। তোরা যদি যাস তাহলে আমার সাথেই চল। তারপর তারা 3 বন্ধু মিলে ক্লাসের দিকে রওনা হয়। ক্লাসের ভেতরে এসে সেই প্রত্যেক দিনের মতো নাহিদের 2 পাশে 2 বন্ধু বসে পড়ে। তারা 3 জনই পাশাপাশি বসার পর একটা মেয়ে এসে দাঁড়ায় নাহিদের সামনে। মেয়েটা নাহিদের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, হাই, কেমন আছো? আমি লিজা, এই কলেজে কিছুদিন হলেও এসে ভর্তি হয়েছি। নাহিদ হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে লিজাকে বলল, আমি নাহিদ, এই কলেজে প্রথম থেকে পড়ে আসতেছি। এটা বলে নাহিদ আর কোনো কিছু বলে না। লিজা আবার আখ বাড়িয়ে নাহিদের কাছে এসে বলল, তোমাকে অনেকদিন ধরেই দেখতেছি, তুমি এত চুপচাপ থাকো কেন? তোমাকে এমন চুপচাপ থাকতে দেখি আমার ভালো লাগে না।
আমার এত চেঁচামেচি কথা বলা ভালো লাগে না, আমি চুপচাপ থাকতে ভালোবাসি। অপরিচয় হও আমার দুই বন্ধু আলবি আরাব। লিজা ওদের সাথেও কুশল বিনিময় করে। নাহিদকে কিছু বলতে যাবে তখনই ক্লাসের টিচার চলে আসে। টিচার এসে দেখতে পায় লিজা নাহিদের সামনে দাঁড়ানো। লিজা, তোমার সিট কোথায়? তোমার সিটে যাও। এখানে কি করতেছ? তেমন কিছু না স্যার, আসলে নাহিদের সাথে একটু পরিচয় হচ্ছিলাম আর কি। ওর সাথে তো এখানে আসার পর আমার কথাই হয়নি, সেই জন্য আজকে কথা বলতে আসলাম। ও আচ্ছা, এটা ভালো কাজ করেছো একটা, কিন্তু সাবধান। এই যে নাহিদের পাশে দুইটাকে দেখতেছো না, এই দুইটার সাথে মিশবে না। এই দুইটা শয়তানের হাড্ডি। আমি বুঝতে পারি না নাহিদের মতো এত ব্রিলিয়ান্ট ছাত্র কিনা এই দুইটার মতো বদের হাড্ডির সাথে চলে। তারপর স্যার লিজাকে লিজার সিটে নিয়ে বসতে পারে। লিজা কোনো কথা না বলে সোজা গিয়ে তার সিটে বসে পড়ে। তারপর স্যার ক্লাস করাতে শুরু করে। একে একে সবগুলো ক্লাস শেষ হওয়ার পর তারা 3 বন্ধু সেখানে গিয়ে বসে পড়ে। 3 বন্ধু সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে লিজা তার 2 ফ্রেন্ড নিয়ে এসে এখানে গিয়ে উপস্থিত হয়। নাহিদ, আমরা কি এখানে জয়েন করতে পারি? আরে আরিফা, তুমি এখানে কি করো? লিজা আপু আমার মামাতো বোন। লিজা আপুর সাথে একটু এখানে আসলাম। আপু তোমাদের কথা বললো, তারপর আপুর সাথে চলে আসলাম এখানে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। এখানে বসে পড়ো, আমাদের সাথে কোনো সমস্যা হবে না। এখানে বসবে, আমাদের আবার কি সমস্যা হবে? এখানে 6 জন মানুষের মধ্যে কাপল আলভি আর আরিফা, আরব আর রিফা। আলভি এবং আরবের গার্লফ্রেন্ড, তারা 2 বান্ধবী। বসতে পারেন, এখানে সমস্যা হবে না আমাদের। লিজা বসতে বসতে উত্তর দেয়। আমরা একই ক্লাসে পড়াশোনা করি, তারপরেও তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? এটা শুনতে আমার কাছে কেমন জানি দেখা যায়। শুধু আমার কাছে নয়, যে শুনবে তার কাছে মনে হবে এটা কেমন জানি। ও সরি, আসলে এই কলেজে আসার পর যত মেয়েদের সাথে আমার কথা হয়েছে সকলকে আমি আপনি করে সম্বোধন করেছি। আপনার মতো এমন কথা কেউ বলেনি। আবারও? আমরা তো একই সাথে পড়ি, তাই আমরা তো ফ্রেন্ড, তাই না? সো তুমি করে বলতে পারো। তুমি করে বলতে কোনো প্রবলেম হবে তোমার? যদি প্রবলেম হয় তাহলে তুই করেও বলতে পারো, কিন্তু আপনি করে নয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে তুমি করে বলবে। আমরা সকলেই তোমাকে তুমি করে বলবো। যাও, এখন খুশি তুমি? লিজা আপু আমার বড়, সেই ক্ষেত্রে তোমারও তুমি আপুকে আপু বলেই ডাকবে, তুমি করে বলবে। কেন নাম নিয়ে ডাকবে কেন? আপু আমার থেকে 3 বছরের বড়, সেই ক্ষেত্রে আমি যেহেতু আপুকে আপু বলি, তুমিও আপুকে আপু বলেই ডাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রেগে যাওয়ার কিছু নেই এখানে, আমি শুধু মজা করতেছিলাম। তোমাকেও যেন বলতে না হয়। লিজা আপুকে আমিও আমার নিজের বোনের মতোই দেখি, তাই আজ থেকে তুমিও আপুকে আপু বলে ডাকবে। তোমরা ভার্সিটিতে এসে বাড়িতে তোমাদের কি সম্পর্ক সেগুলো এখানে বলতেছো, তাই না? ওরা একসাথে পড়ে, ওকে আপু ডাকলে এটা কেমন দেখা যায়? ক্লাসে স্টুডেন্টরা হাসবে ওদের কথা শুনে। তাহলে ভাইয়া কি করব? এখন কি বলে ডাকবে? লিজা আপু তো তোমার বড়। লিজা তোমার বড়, সেটা তোমাদের বাসায়। আর এখানে কলেজে আলবি এবং লিজা তারা দুজনে ক্লাসমেট, তো ওরা তুই তুমি করে বলতে পারে, তাই না? এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে তেমন কোনো কিছু বলার বা ভাবার নেই। আমি মনে করি নাহিদের কথা ঠিক। এখন তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আমাকে যা বলবে আমি তা বলে ডাকতে পারবো। এখন তোমরা বলো কি ডিসিশন নিলে? আমি আর আলভিকে আপু বলে ডাকবো নাকি তুমি করে ডাকতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপু যেহেতু তোমাদের সমান তাহলে নাম ধরে ডাকো, তুমি করে বলতে পারো, সমস্যা হবে না। আচ্ছা নাহিদ, তোমার বাসা কোথায়? তোমাকে যেন কোথাও একটা দেখেছি দেখেছি লাগতেছে, কিন্তু কোথায় দেখেছি সেটা বুঝতে পারতেছি না। আরে তুমি ওকে দেখবে কোথা থেকে? নাহিদের বাসা তো চট্টগ্রাম, ও 4 বছর ধরে ঢাকায় পড়ে আছে, ও বাড়িতে যাচ্ছে না। কিন্তু তুমি তো ওকে দেখার কথা না? 1 মিনিট, কি বললে? চট্টগ্রাম নাহিদের বাসা? চট্টগ্রাম কোথায় নাহিদের বাসা? আমার নিজের বাসাও তো চট্টগ্রামে, তাহলে হয়তো আমি নাহিদকে চট্টগ্রামে দেখেছি কোনো জায়গায়, কিন্তু এখন ঠিক মনে পড়তেছে না আমার। এসব কথা বাধ্য, এখন লেট হয়েছে আজকে অনেক। সবাই যার যার বাড়িতে চলে যাও, এখানে আর সময় নষ্ট করো না। নাহিদ, তুমি তো বললে না তোমার বাসাটা কোথায়? আচ্ছা, তোমরা কয় ভাই বোন, বা তোমার বাবা কি কাজ করে? লিজার কথা শুনে নাহিদ অনেকটা রেগে যায়।
নাহিদের রাগ বুঝতে পেরে আলভি আরিফাকে ডেকে এনে বলল, তোমার বোনকে সামলাও। ও কেন বারবার গিয়ে নাহিদের সম্বন্ধে জানতে চেষ্টা করছে? তোমাকে আগে বলিনি নাহিদের এইসব ব্যাপার নিয়ে জিজ্ঞেস করা ওর পছন্দ না? তারপরও কেন বারবার ওর এসব বিষয় নিয়ে কথা বলছে? ওকে সামলাও নাহিদ। এখান থেকে রেগে উঠে চলে গিয়েছে। আরে আপু তো আগে জানতাম না, আমি এখন আপুকে বলে দিচ্ছি, আর এমন হবে না। তারপর আরিফা আর রিফা তারা দুজন লিজাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে তারা 3 বন্ধু সোজা হেঁটে চলে আসা রাস্তায়। আর লিজা আসলে বুঝতে পারিনি দোস্ত, ও তো আমাদের সাথে নতুন, সেই জন্য না বুঝে না জিজ্ঞেস করে তোর ফ্যামিলির কথা জিজ্ঞেস করে ফেলেছে। আজকের পর ওকে বলে দেওয়া হচ্ছে যেন আর এইসব বিষয়ে কথা না বলে। নাহিদ কোনো কিছু বলে না, শুধু রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকে এক মনে। আর নাহিদের 2 পাশে তার 2 বন্ধু চুপচাপ হাঁটছে। চট্টগ্রাম। আজকে 4 বছর হলো তোমার জন্য আমার ছেলেটা বাড়িতে নেই। তুমি কি আমার ছেলেটাকে এখনো বাড়িতে আনার চেষ্টা করবে না? তুমি আমার ছেলের সাথে কি শুরু করেছো? ওকে এভাবে আমার কাছ থেকে দূরে রেখেছো কেন? তোমার ছেলের সব খোঁজ খবর আমার কাছে আছে, বুঝেছো? ওর এক্সামটা শেষ হওয়ার পরই ওকে বাসায় নিয়ে আসবো। আর রইল দূরত্বের কথা, তুমি ওর জেদ সম্পর্কে জানো না? এখন গেলে ও জীবনও বাসায় ফিরবে না, শুধু শুধু আরও ওর এক্সামে ক্ষতি হবে। এত বছর সময়ও আমাদের কাছে থাকে, একটা টাকা নিয়েছে? নেয়নি। নিজে কাজ করতেছে, নিজের খরচ নিজে বহন করছে। ভাই, আসলে এখানে তো নাহিদের কোনো দোষ ছিল না, শুধু শুধু সকলে মিলে ছেলেটাকে বকা দিলাম। আর সেই যে ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল, ওই দিন যদি ওর কথাটা একবার শুনতাম, তাহলে হয়তো আমাদের আজকে এই দিন দেখতে হতো না। নীলাটা ছোটই রয়ে গেল। ও যদি সেদিন সব কিছু বলতে পারতো, তাহলে আজকে আর আমাদেরকে এই দিন দেখতে হয় না। হয়েছে, এখন চুপ করো। আমাদের দোষ বাচ্চা মেয়েটার উপর কেন দিচ্ছ? ওর বয়স তখন কত ছিল? 13 বছর। সেই 13 বছর বয়সে ও ততটা বুঝতো না। ভাই, তোমরা কি আদর করতে করতে মাথায় উঠিয়ে রেখেছো, সেই জন্য আরো আর বদরামি যাচ্ছে না। আহ কাকা, ওকে এভাবে বকা দিও না। ওকে এভাবে বকলে খারাপ লাগে। নীলা আর নিহান, ওরা 2 ভাই বোন কোথায়? নীলা হয়তো ঘুমোচ্ছে এখন উপরে, আর নিহান বাইরে গিয়েছে বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য। এই সন্ধ্যাবেলায় কিসের ঘুম? তুমি ওকে ঘুম থেকে তোলোনি? ওর কি শরীর খারাপ নাকি? না হলে শুয়ে আছে কেন এই সময়ে? কলেজ থেকে এসে এইখানেই শুয়েছে আর ওঠেনি। শরীর ঠিক আছে, শরীর খারাপ না। আচ্ছা তোরা থাক এখানে, আমি গিয়ে ওকে ডেকে তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ওকে গিয়ে তুলে দাও। আর বাবা, আমি কালকে ঢাকা যাব একটু নাহিদের সাথে দেখা করতে। অনেক হয়েছে, 4 বছর ধরে ভাইয়ের সাথে কথা বলি না, দেখাও হয় না। ভুলটা তো আমাদেরই ছিল, তাই না? এখন যাওয়ার কোনো দরকার নেই। সামনে ওর পরীক্ষা, ওর পরীক্ষার পর ওকে কিভাবে বাড়িতে আনতে হয় সেই পুরো দায়িত্ব আমার। এখন যদি তোমরা যাও, তখন এই ইফেক্ট পড়বে ওর পরীক্ষার উপরে। আমি চাই না ওর পরীক্ষাটা খারাপ হয়ে যাক। আর এখন গেলে ওকে মনে হয় না বাড়িতে আনতে পারবে, আর ওর সাথে কথা বলতে পারবে। কিন্তু বাবা, আমরা জানতাম ও 4 বছর ধরে কোথায় আছে, তারপরও কেন আমরা ওর সাথে যোগাযোগ করলাম না? এটা কি আমাদের সবচেয়ে বড় ভুল না? আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ওর সাথে দেখা করতে চেয়েছে, শুধুমাত্র তুমি আমাদেরকে দেখা করতে দাওনি। আমি জানি নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই তো এমন করেছো। সেই কারণটা কি জানতে পারি? নাহিদের আপুর কথা শুনে নাহিদের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ও বাড়ি থেকে চলে যাওয়ার 3 দিন পরে আমার কাছে খবর আসে ও সেখানে আছে। ও ওইখানে কার সাথে মিশছে, কি করতেছে না করতেছে, সব খবর আমার কানে আসছে। প্রথম আমার ওর কাছে যেতে মন বলতো না, কিন্তু যখন সত্যিটা জানতে পেরেছিলাম কিছুদিন পর, নীলা আমাদেরকে সবকিছু খুলে বলল, তখন আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। নিজের একমাত্র ছেলের সাথে এমনটা করলাম। ও কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু ওর একটা কথাও আমরা শুনিনি, বিশেষ করে আমি। অন্য মুখ নিয়ে ওর সামনে দাঁড়াতাম। যখন ওর খোঁজ খবর নিয়ে জানতে পারি সে ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, আমাদের সাথে জেদ ধরে পড়াশোনা করছে, তাই আর ওকে আমি ডিস্টার্ব করিনি। ভেবেছি ওকে ওর মতো পড়ালেখা করতে দেই, যখন সময় হবে তখন গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসব। একটা সময় ভেবেছিলাম ওকে গিয়ে নিয়ে আসব, তখন জানতে পারি এখান থেকে বেশি ভালো থাকে ওইখানে ওর বন্ধু বান্ধব সকলে রয়েছে, বাজে কোনো রাস্তায় যায়নি।
সেই জন্য ভেবেছি ওর পড়াশোনাটাও এখান থেকে শেষ করার পর বাড়িতে নিয়ে আসব। তাই আর কাউকে দেখা করতে দেইনি, ওকে জানতে দেইনি আমরা সকলের ও কোথায় আছে সেটা জানি। কিন্তু ভাই, তুমি তো বলেছিলে ও চলে যাওয়ার 1 বছর পর ওর খোঁজ পেয়েছো তুমি, কিন্তু এখন যে বলতেছো 3 দিন পর খোঁজ পেয়েছিলে। এত টাকা পয়সা আমি কেন কামিয়েছি? এত পরিচিতি রেখে কি লাভ যদি আমার ছেলেকে খুঁজে না পাওয়া যায়? আমি ওকে খুঁজে পেয়েছিলাম 3 দিন পরেই, শুধু পরিবারের কাউকে জানাইনি। জানালে তোর সাথে সাথে সকলে মিলে চলে যেত, তাই আর কাউকে জানানো হয়নি। তুমি একটা বছর আমাকে জানাওনি ছেলের খবর। তোমাকে রাত দিন এই নিয়ে কতই জিজ্ঞাসা করেছি, তখনই বলেছ খুঁজতেছো, দেখতেছে, এখনো পাওনি। পেয়ে গেলে জানাবে। একবারও তুমি আমার মনের অবস্থাটা বোঝোনি। এই যে ঠিক এই কারণেই আমি বলতে চাইনি। এখন এমন করতেছো, আর ওই সময় যদি জানতে তাহলে তোমাকে কোনোভাবে আটকে রাখার পক্ষে সম্ভব ছিল না। ওদের কথার মাঝখানে ততক্ষণে নীলা চলে আসে নিচে। কি হয়েছে এখানে? সকলে এভাবে রয়েছে যে? এ বাড়িতে নাহিদের সাথে কি হয়েছে কথা প্রত্যেকে জানলেও নীলা জানে না, কারণ নীলাকে জানানো হয়নি। নীলা শুধু জানে নাহিদ কোথাও থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, বাড়িতে আসে না। পড়াশোনা শেষ করে একদম বাড়িতে আসবে। কিছু হয়নি মামুনি, তোমার ঘুম হয়েছে ভালোভাবে? হ্যাঁ বড় আব্বু, ঘুম হয়ে গেছে। কিন্তু এখানে তোমরা এরকম মন খারাপ করে বসে আছো কেন? নিশ্চয়ই কিছু হয়েছে যেটা আমার থেকে লুকাচ্ছ তোমরা। বড় আম্মু, তুমি বলো না আমাকে। নাহিদের মা প্রত্যেককে উদ্দেশ্য করে বলল, আমি মনে করি নীলা যথেষ্ট বড় হয়েছে, এখন ওকে জানানো প্রয়োজন। যে কারণে তুমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করেছিলে, সেটা এখন নীলাকে জানানো প্রয়োজন। এটা বললে নাহিদের মা নীলাকে সব বলে দেয়। আজ আর কেউ আটকায়নি নাহিদের মাকে, এমনকি নাহিদের বাবাও না। যেই কাজটা নাহিদ ভাই করেনি, সেই কাজের জন্য তোমরা নাহিদ ভাইকে শাস্তি দিলে। নাহিদ ভাই তোমাদের ছেলে ছিল, ওনাকে কিভাবে অবিশ্বাস করলে? আর উনি এরকম একটা কাজ করবে ভাবতে পারলে তোমরা? সেটা যদি বুঝতাম রে মা, তখন তাহলে আর আজকে আমাদের এই দিন দেখতে হতো না। নাহিদ ভাই এখন কোথায় আছে সেটা কি তোমরা জানো? নাহিদ এখন ঢাকায় পড়াশোনা করে। আমরা এখন জানলেও এখন যাওয়া যাবে না ওর কাছে। সামনে ওর পরীক্ষা দেওয়ার পর ওকে গিয়ে বাড়িতে নিয়ে আসবো বাবা। আমি ভাবতে পারছি না তোমরা এমন করবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন যার যার কাজে যাও সকলে। নাহিদের বাবার কথা শুনে এখানে আর কেউ দাঁড়ায় না, সকলে চলে যায় যার যার মতো করে। নাহিদের বাবার রুমে যাওয়ার পর ওনার পিছনে পিছনে নীলাও যায়। নাহিদের বাবা নীলাকে দেখে জিজ্ঞেস করলো, মামুনি তুমি এখানে কিছু বলবে নাকি কোনো কিছু লাগবে? বড় আব্বু, আমি এখন যেটা তোমার কাছে চাইবো আশা করি সেটা তোমার কাছে আছে। পরিবারের সকলের কথা শুনে যা বুঝলাম, অবশ্যই তোমার কাছে সেই জিনিসটা আছে, তাই আমাকে এই জিনিসটা দিতেই হবে। এটা কোনো কথা বললে মামুনি? আমার কাছে কোনো কিছু থাকলে তোমাদের জন্য না আছে? বলো কি লাগবে তোমার? আমার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিব তোমাকে। নাহিদ ভাইয়ার নাম্বারটা দাও আমাকে। না করতে পারবে না, আমি প্রথমেই বলে রেখেছি। কিন্তু তুমি নাহিদের নাম্বার দিয়ে কি করবে মামুনি? ওর ফোন নাম্বার আমি রাখিনি। তুমি যদি চাও তাহলে ওর ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারি। আমি সবসময় ওর ফেসবুক অ্যাকাউন্ট ফলো করি। ফোন দিলেও কথা বলবে না সেটা আমি জানি। কিন্তু বড় আব্বু, আমি তো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি না। আচ্ছা সমস্যা নেই, আপনি দেন, আমি ব্যবস্থা করে নেব। তারপর নীলা নাহিদের বাবার কাছ থেকে নাহিদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে বসে সাথে সাথে নিজে তার মায়ের ফোনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নাহিদকে SMS দেয়, হ্যালো। কিন্তু নাহিদের পাশ থেকে আনসার আসে না। 3 ঘন্টা আগে তাকে অফলাইন দেখাচ্ছে। এটা দেখে নীলা ফোনটা রেখে দেয়। এটা দেখে নীলা ফোনটা রেখে দেয়। রাতের খাবার শেষ করে সকলের সাথে নীলা আবারও নিজের রুমে, তারপর এসে তার আম্মুর কাছ থেকে ফোন নিয়ে বলে পড়াশোনা করবে ফোন দিয়ে। ফোন নিয়ে এসে আবারও নাহিদের ইনবক্সে ঢোকে। সেখানে ঢুকে দেখে নাহিদ অনলাইনে আছে। ওর SMS সিন করেছে বাট রিপ্লাই দেয়নি। তখন আবারও নীলা SMS দেয়, হাই, কেমন আছেন ভাইয়া? কিছুক্ষণ সময় পর নাহিদ SMSটা সিন করে। তারপর নীলাকে বলল, কে আপনি, আর SMS দিয়েছেন কেন? এমনিতেই দিলাম আর কি। আমি আপনাকে দেখেছি ঢাকায়, তারপর ফেসবুকে আপনার পিক দেখে SMS দিলাম, এই আর কি।
নীলার এই এসএমএসটা দেখে নাহিদ কোনো রিপ্লাই করলো না, তাই আবারও নীলা এসএমএস করে। কেমন আছেন আপনি? কিছুক্ষণ পর নাহিদ রিপ্লাই করে। আলহামদুলিল্লাহ ভালো। নীলা অপেক্ষা করে নাহিদ কখন জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, কিন্তু নাহিদ আর কোনো এসএমএস করে না, তাই নীলা আবারও এসএমএস করলো। কেউ কাউকে কেমন আছে জিজ্ঞাসা করলে তার পরিবর্তে তাকেও জিজ্ঞাসা করতে হয় আপনি কেমন আছেন। আপনি কি সেটা জানেন না? জানি, বাট আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সাথে কেন কথা বলবো? আমি আপনাকে কিছু কিছু চিনি। আমার পরিচয় দিলে আপনি চিনতে নাও পারেন, কিন্তু এইখানে চিনতে পারবেন আমাকে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার কোনো মেয়ে বন্ধু নেই, আমি কোনো মেয়েকে বন্ধু বানাই না। কেন? গার্লফ্রেন্ড আছে নাকি? আপনার গার্লফ্রেন্ড কি না করেছে নাকি কোনো মেয়ের সাথে মিশতে? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডকে না করতে হবে কেন? আমার নিজের কি বিবেক বুদ্ধি নেই? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নামটা কি জানতে পারি? নীলা মনে মনে বলল, ঢাকায় গিয়ে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। খবিস। এদিকে বাড়ির মানুষ কতটা চিন্তিত ওনাকে নিয়ে, আর উনি কিনা গার্লফ্রেন্ড নিয়ে আনন্দে আছে। এই খবর কি বড় অপু পায়নি? বেশ কিছুক্ষণ সময় পর নাহিদ রিপ্লাই করে। ওর নাম নীলা। নীলা নাহিদের কথাটা শুনে একটু চমকে ওঠে। তা উনি কি আপনার সাথেই পড়ে নাকি? না, ও পড়াশোনা করে চট্টগ্রামে, আর আমি ঢাকায়। ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তা এত দূরে কিভাবে সম্পর্ক হলো আপনাদের? আমার বাসা চট্টগ্রামে, সে আমার চাচাতো বোন হতো। নাহিদের কথা শুনে নীলা আকাশ থেকে পড়ল। 4 বছর পর আজকে প্রথম নাহিদের সাথে কথা বলছে, আর নাহিদের এসব আজগুবি কথা শুনতে হচ্ছে। আপনার চাচাতো বোন হতো মানে? এখন আর কি সে আপনার বোন নয়? সে আমার বোন হতো, এখন সে আমার গার্লফ্রেন্ড। ওকে আর এখন আমি বোনের চোখে দেখি না। আর আপনি কে? আপনাকে এত কথা কেন বলতেছি? আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনার এসব জেনে লাভ কি? আপনার ফ্রেন্ড হিসেবে না হয় শুনলাম আপনার লাভ স্টোরি। তা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয় না? প্রথমত আমি মেয়ে বন্ধু বানাই না, সেটা আপনাকে প্রথমেই বলে দিয়েছি। আর সেকেন্ড কথা হলো, ওর সাথে আমার 4 বছর ধরে কোনো যোগাযোগ নেই, বাট ওর খবরাখবর আমি রাখি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কথা হবে আবার। নাহিদ কোনো রিপ্লাই করে না, আর এদিকে নীলা ফোন রেখে হাঁসফাঁস করতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে সত্যি কি তাকে নাহিদ পছন্দ করে? কিন্তু সম্পর্কেতে নাহিদ তার চাচাতো ভাই হয়, এটা কিভাবে সম্ভব? নীলা আর দেরি না করে তার বান্ধবী মিলির কাছে কল দেয়। কি রে, এত রাতে কল দিয়েছিস যে? রাতে তো তোর কাছে ফোন থাকে না, আজ হঠাৎ করে ফোন তোর কাছে কিভাবে হইল? দোস্ত, একটা বিপদে পড়ে তোর কাছে কল করেছি। এখন আমার পার্সোনাল কথা তো তোকে ছাড়া আর কাউকে শেয়ার করি না। অনেক জরুরি কিছু কথা তোর কাছে জানতে চাচ্ছি। কি হয়েছে? তুই কোনো ভুল করেছিস নাকি আবার? বেশি সিরিয়াস কোনো ব্যাপার? দেখ, তাড়াতাড়ি বলে ফেল, আমার টেনশন হচ্ছে। আচ্ছা, একটা মানুষ 4 বছর ধরে তোকে দেখে না, শুধু তোর খোঁজ খবর রাখে, তোর সাথে কোনো যোগাযোগই নেই কোনোভাবেই। তুই 4 বছর পরে সেই মানুষটার কাছে জানতে পারলি সে নাকি তোকে পছন্দ করে, মানে ভালোবাসে। এটা কি সত্যিই সম্ভব? শোন, প্রথমে দেখতে হবে মানুষটা তোকে কতটুকু চেনে, মানুষটা কেমন, ভালো নাকি খারাপ। মানুষটা যদি ভালো হয়, তোর অতীতে 4 বছরে সকল কিছু বলতে পারে, তাহলে আমার মনে হয় সত্যি সেই মানুষটা তোকে ভালোবাসে। ও আচ্ছা, তাহলে এখন তুই ঘুমা। আচ্ছা, সরি রে, তোকে এত রাতে ফোন করে ডিস্টার্ব করার জন্য। তুই হয়তো ঘুমিয়ে গিয়েছিলি, তাই না? আরে গাদি, এটার জন্য সরি বলার কি আছে? তোর কাছে আমি কখনো ডিস্টার্বড হয়েছি? এসব আজে বাজে কথা বন্ধ করে ঘুমাও এখন। ধন্যবাদ বোন। ঠিক আছে, আমি যাচ্ছি, ঘুমিয়ে পড়ি, তুইও চলে যা। তারপর নীলা আর কোনো কিছু না বলে ফোন কেটে সোজা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নীলার দ্বারা ঘুম সম্ভব হয় না। সারাটা রাত ঘুমোতে পারেনি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর সপ্তাহখানেক পরে নাহিদের পরীক্ষা শুরু হবে। এই বেশ কিছুদিন সময়ের নীলার সাথে নাহিদের বেশ কথাবার্তা হতো। তাদের মধ্যে বেশিরভাগ কথাই শুধু নীলাকে নিয়েছিল। নীলা সেও পরিচয় দেয়নি। দোস্ত, আর 1 সপ্তাহ পর তো এক্সাম, পরীক্ষার কি প্রিপারেশন নিয়েছিস? আমার অবস্থা তো খুব খারাপ। এই জন্যই তোকে নাহিদ এইভাবে বকাঝকা করে। শালা, সারা বছর পড়াশোনা করিস না আর পরীক্ষার আগে এসে মাথা মোটা করে ফেলিস। নাহিদ ভাই, তুই কিছু বল ভাই। এক্সামের মধ্যে তো আমাদের শীট পাশাপাশি বসবে,
আমাদের একটু সাহায্য করিস, নয়তো এবার ফেল করব নিশ্চিত, গ্যারান্টি 100% শিওর। এত কষ্ট করে নিজের পড়াশোনা করে তোকে কেন পরীক্ষার মধ্যে দেখাবো? তুই কি করিস সারা বছর? গোড়ার ঘাস কাটিস নাকি? এবারের পরীক্ষায় তোকে একটু অক্ষর দেখাবো না, তুই দেখিস। দোস্ত একদম ঠিক বলেছিস, ওকে পরীক্ষার মধ্যে দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। ও পড়াশোনা করে না, সেটা ওর নিজের দোষ। শালা ধান্দাবাজ কিভাবে আমাদের কাছ থেকে দেখে দেখে লিখবে। তোরা দুইটা আমার বন্ধু হয়ে এভাবে আমাকে অপমান করতে পারলি? তোদের বিবেক বাঁধলো না? শালা, তোদের সাথে বন্ধুত্ব হওয়াটাই ভুল। তোরা একটা মীর জাফরের চেয়ে কম না কোনো দিক দিয়ে। এত কথা না বলে চুপচাপ এখন সময় আছে, সময়টা কাজে লাগা। পরীক্ষার এখনও 7 দিন বাকি আছে, মানে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে চাইলে তুই পড়াশোনা অনেকটাই কমপ্লিট করতে পারবি, যদি তোর নিজের ইচ্ছে থাকে। দোস্ত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কারণ এটা তো আমাদের লাস্ট সেমিস্টার। এই পরীক্ষায় গোল লাগলে তো সর্বনাশ একেবারে। আমি আমার মতো পুরোটা চেষ্টা করছি, আর তুই না হয় বাকিটা, যেটা না পারবো সেটা না হয় আমাকে হেল্প করিস। পড়াশোনা করতে থাক নিজের মতো করে, বাকিটা পরে দেখা যাবে। এখন এসব কথা ছাড়, আর বাড়ি থেকে পড়াশোনায় মনোযোগ দিয়ে আশা করি আজকে আর কোনো ক্লাস হবে না। আলভি ঠিক আছে বললে সেখান থেকে উঠে পড়ে। আলভি বেশি প্যারা নেয় না, কারণ সে জানে নাহিদ এভাবে যত কিছুই বলুক না কেন, পরীক্ষার হলে ঠিকই আলভিকে আরাবকে দেখাবেও। নাহিদ বাড়িতে চলে আসার পর নীলা তাকে SMS করে। আজকে আর নাহিদ কাজে যায়নি। নাহিদকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে রেস্টুরেন্ট থেকে। যতদিন ওর পরীক্ষা চলবে ততদিন ওর কাজ করতে হবে না, সেটা বলে দিয়েছে ম্যানেজার সাহেব। এবং যতদিন ও পরীক্ষা দেবে ততদিনের স্যালারি রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে ম্যানেজার সাহেব ঠিক করে রেখেছেন। নাহিদ অনেকবার না করেছে, শেষমেশ ম্যানেজার স্যার উপায় না পেয়ে বলেছেন, যেদিন তোমার এক্সাম থাকবে না সেদিন অল্প কিছুক্ষণ সময়ের জন্য এখানে এসো, তাহলে হবে। আর যতদিন এক্সাম চলবে ততদিনের স্যালারি এখানে রয়েছে, এটা নিয়ে নাও। আমি এমনি স্যারের সাথে কথা বলে পুরো স্যালারিটা এখানে নিয়েছি। আর হ্যাঁ, ভালো করে পরীক্ষা দেবে কিন্তু। সেদিনের পর আর রেস্টুরেন্টে যাওয়া হয়নি নাহিদের। আজকে ভার্সিটি থেকে বাড়িতে আসার পর নীলা মেসেজ দেয়, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবেন? কেন, কিছু না বললে কি আপনাকে SMS দিতে পারি না? শুধু শুধু একটা মানুষকে অযথা SMS দিয়ে বিরক্ত করবেন কেন? আমার সামনে এক্সাম আসতেছে, লাস্ট সেমিস্টার, আমাকে SMS দিবেন না শুধু শুধু। এতদিনও কি আমরা পরিচিত হতে পারলাম না? আমরা এতদিনে তো কথা বলে আসছি, এত মাস ধরে, তারপরও কি একে অপরকে বুঝতে পারলাম না? শুনুন, আপনার সাথে আমি এতদিন কথা বলে এসেছি কারণ আপনি বলেছেন আপনি নীলাকে চিনেন এবং নীলার ব্যাপারে অনেক তথ্য আমাকে দিয়েছেন, সেজন্য আপনাকে সাহায্য করতেছি। তাই বলে আপনি তো যখন ইচ্ছে তখন SMS দিতে পারেন না, তাই না? আপনি কি এখনও সত্যি নীলাকে ভালোবাসেন? এতদিনও কি আমি আপনার মনে একটু জায়গা করে নিতে পারিনি? এই মেয়ে, এসব কী বলছেন আপনি? এসব বাজে বাজে কথা বলা বন্ধ করুন। আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলতেছি, আমি একজনকে ভালোবাসি, যার জন্য আমি পরিবারের কাছে অপবিত্র পুরুষ। আমি হয়তো সে নিজে এখনও জানে না, তার জন্য আমাকে ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। হয়তো জানে, হয়তো জানে না। নীলা তো আর জানবে না, আপনি ওর সাথে কথা বলবেন না, দেখা হয় না আপনাদের মাঝে, তাহলে আপনি কি করে ওকে ভালোবাসেন? ও দেখতে তো খারাপ হতে পারে, তাই না? ওকে না দেখে ভালোবেসেছি, এখনও দেখতে কেমন সেটা আমার কাছে ম্যাটার করে না। ওকে না দেখে যদি ভালোবাসতে পারি তাহলে ওকে দেখে কেন ভালোবাসতে পারবো না বলুন? ধন্যবাদ আপনাকে এতটা ক্লিয়ার করার জন্য। আজকের পর থেকে আপনি আর আমাকে SMS দিবেন না, আমি নিজে আপনাকে ব্লক করব। এখন এত কিছু জানার পরেও আমি আপনাকে সুযোগ দিতে পারবো না। নাহিদ ভাইয়া, আমি নীলা, ব্লক করতে হবে না। নাহিদ যেন এই কথাটার অপেক্ষা করছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত শব্দটি নাহিদের কানে পৌঁছানোর পর নাহিদ একটা মুচকি হাসি দেয়। যাক, অবশেষে তোর মুখ দিয়ে এতদিনে এই কথাটা বের হয়েছে, তাই না? অনেক অভিনয় করতে হয়েছে আমাকে এই শুধু শব্দটা শোনার জন্য। মানে তুমি এসব কি বলতেছো? একটু ভালো করে বুঝিয়ে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। তোর কি মনে হয় তুই নীলা আমি সেটা ধরতে পারবো না? তুই এখনো এতটা চালাক হসনি, আর আমি এখনো এতটা বোকা হয়নি যে তোকে আমি চিনতে পারবো না। নীলা নাহিদের কথা শুনে হা হয়ে যায়। নীলা ভাবছে তার নাহিদ ভাই কি করে তাকে চিনবে, সে তো নীলাকে দেখেনি। আচ্ছা নাহিদ ভাইয়া, তুমি কি করে আমাকে চিনবে? আমি তো তোমাকে আমার কোনো পিক দেইনি, কিংবা তুমি আমাকে দেখোও নি, আমি আমার নামও বলিনি তোমাকে, তাহলে তুমি কি করে চিনতে পেরেছো? তুই তো বড্ড বোকা। তুই তোর নিজের কথায় নিজেই ফেসে গিয়েছিস। নাম বলেছিস ঠিকই, আমাদের ফ্যামিলি থেকে দূরে থেকে এত কিছু জানার কথা না।
তুই জানলে সর্বোচ্চ তোর নিজের ব্যাপারে জানতিস, তোর ফ্যামিলির ব্যাপারে জানার কথা ছিল না। তো বেসিকটুকু বলতে পারতি, বাট এতটা ভেঙে চুরে ফ্যামিলির ভিতরের কথা তোর জানার কথা ছিল না। যেদিন ফার্স্ট এইসব কথাবার্তা বলছিলি সেদিনই আমি সন্দেহ করেছিলাম। তারপর আস্তে আস্তে আবার তোকে নিজের কথার জালে ফাঁসে তখন শিওর করি আমি। তাহলে তো তুমি অনেক আগেই জেনে গিয়েছিলে আমার ব্যাপারে, তারপরও বলনি কেন? আমার সাথে প্রতিদিন অ্যাক্টিং করেছো কেন? তুমি তো চাইলে আরও আগেই বলে দিতে পারতে। হ্যাঁ বলতে পারতাম, কিন্তু তুই সত্যিটা স্বীকার করতি না, আমার সাথে তর্ক করতিস। তাই আমি নিজে অপেক্ষা করতেছিলাম কখন তোর মুখ দিয়ে তোর নিজের আসল পরিচয়টা আমার সামনে তুলে ধরবি। অবশেষে আমার অ্যাক্টিং করার দিন শেষ হয়েছে। এখন বল, বাড়ির সকলে কেমন আছে? আমি তোমার সাথে গেম খেলতে গিয়েছিলাম আর তুমি উল্টা আমার সাথে গেম খেলে দিয়েছো। এটা কিন্তু একদম ঠিক করোনি কাজটা তুমি। বাড়ির সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা এখন কি করতেছিস? এই তো ছাদে এসে একটু বসলাম মাত্র, কিছুক্ষণ হলো। আচ্ছা তুমি বাড়িতে আসো না কেন? বাড়িতে কবে আসবে? কেন, আমি বাড়িতে গেলে কি আমাকে বিয়ে করবি? অবশ্য তুই যদি চাস তাহলে আমি যেতে পারি। নীলা একটু লজ্জা পায় নাহিদের কথায়, কিন্তু সেটা বুঝতে না দিয়ে একটু রাগ দেখিয়ে বলে, তোমার এসব কথা বন্ধ করো তো। তুমি বাড়িতে কবে আসবে সেটা বলো। বড় বাবা তোমাকে আনার জন্য ঢাকায় যাবে তোমার এক্সাম শেষ হওয়ার পর। জানি আমি, তারপর আর অন্য কিছু বল। তুমি কি করে জানো? এটা তো বড় আব্বু আমাদেরকে বলেছে কিছুদিন আগে। আমাদের ফ্যামিলির মানুষ ছাড়া তো এই কথা বাইরের আর কেউ জানে না। তাহলে তুমি কি করে জানলে এই কথা? তোকে এত কিছু জানতে হবে না। বাড়ি থেকে দূরে গিয়েছি সবার মন থেকে না, আর সবাই ভুল করেছে বলে কি আমাকে ওদের মন থেকে তুলে দিতে হবে? আমি দূরে আছি ঠিকই, কিন্তু সবার খোঁজখবর আমার কাছে টিকে আছে। তুই এবার 2 বিষয়ে ফেল করেছিস, গণিত আর ইংরেজিতে। 80 ফেল করেছে সেটাও জানো? এখানে তো না জানার কোনো কিছুই নেই, তাই না? আচ্ছা একটা কথা বলবো নাহিদ ভাইয়া। এতদিন তো ঠাস ঠাস করে কথা বলতে কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না, তাহলে আজ কোথা থেকে অনুমতি নিতে শিখেছিস? বলে ফেল তাড়াতাড়ি, নয়তো আবার ভুলে যাবি। তুমি এতদিন আমার কাছে যেয়ে বলতে তুমি নীলাকে অনেক ভালোবাসো, সবগুলোই কি মিথ্যা? তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, কিন্তু তুমি জানতে সে সময় আমি সেই মেয়েটা, তারপরও এসব বলতে। তুমি কি আমাকে শোনাতে এসব ইচ্ছে করে? তোর কি মনে হচ্ছে আমি কি করতে পারি না? আমার কথাগুলি কি কতটা সত্যি কতটা মিথ্যা মনে হচ্ছে তোর কাছে? নাহিদ ভাই আমি জানি না আমার কি হয়েছে, তবে কিছুদিন ধরে আপনার এই কথাগুলো শুনে নিজের মধ্যে কেমন কেমন যেন লাগে। সব সময় শুধু মনে হয় আপনার সাথে কথা বলি, আপনাকে দেখতে খুব ইচ্ছে করে, আপনার ভয়েস শুনতে ইচ্ছে করে। যতক্ষণ আপনার সাথে কথা বলে ততক্ষণ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা নিজেকে মনে হয়। নীলার প্রতিটি কথা নাহিদ একটা একটা করে মন দিয়ে শোনে। নীলার কথা বলা শেষ হওয়ার পর নাহিদ বলতে থাকে, তোকে আমি ফার্স্ট দিন চিনতে পারিনি ঠিকই, যখন মাসখানেক গিয়েছে তখন তোর কথা চিনতে পেরেছি। তার আগে কি তোকে আমি বলিনি ভালোবাসি নীলাকে? যে মেয়েটার জন্য আমার শরীরে আমার দিকে আঙ্গুল তুলেছে, আমি সেই মেয়েটাকে ভালোবাসি, তোকে বলিনি? যার জন্য আজ আমি বাড়ি থেকে এতটা দূরে তাকে ভালোবাসি, তোকে বলিনি? তোকে চিনতে পেরেছি, তারপরে বলেছি তোকে ভালোবাসি। এই 4 বছরের প্রত্যেকটা দিন তুই কি কি করেছিস সব কিছুর খবরাখবর আমার কাছে চলে আসে। কখন তোর মন খারাপ থাকে, কখন মন ভালো থাকে, সব এভরিথিং আমার কাছে চলে আসে। এখন কি বলিস তুই? শুধু তুমি না, আমি নিজেও খুব বাজেভাবে ফেসে গিয়েছি তোমার মধ্যে। জানি না তোমার এই কথাগুলোতে কি ছিল, কিন্তু বিশ্বাস করো সেই কথাগুলো শোনার পর থেকে আমার আর কোনো কিছুই ভালো লাগেনি, আর কোনো কিছু শুনতে ইচ্ছে করে না কারো কাছে। কেন, অন্য কারো কথা শুনতে চাস নাকি? আমি এতদিন ধরে ছিলাম সেটা তোর নিজের জন্য ভালো হয়েছে, আমার জন্য। এতদিন বাড়িতে থাকলে অঘটন একটা ঘটে যেত, যে মিথ্যা অপবাদের জন্য বাড়ি থেকে বের হতে হয়েছে সেটা সত্যি হয়ে যেত এতদিন বাড়িতে থাকলে। এখন আবার সেই অপবাদ আমি বইতে যাচ্ছি। বিশ্বাস কর, ফ্যামিলি মানলে তো ভালো, আর যদি না মানে আমি নিজেও ফ্যামিলিকে মানবো না, পুরো করবো না। তুই মানবে কি না সেটাও আমার কাছে ব্যাপার না। তোকে আমার লাগবে মানে লাগবে, সেটা যে কোনো মূল্যেই হোক, জোর করেই হোক বা নর্মালি। আপনি কি করবেন ফ্যামিলি না মানলে? ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে ওরা শিওর মানবে। ওদেরকে আমি এতদিনে চিনতে পেরেছি অতটুকু। সেটাই বলতেছি, এখন ওরা যদি সহজে মেনে নেয় তাহলে তো অনেক ভালো, আর যদি না মানে তাহলে তোকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে আমি 2 বারও ভাববো না। তবে আমার সাথে যাবি নাকি তোকে উঠিয়ে নিয়ে যেতে হবে?
আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারবো না নাহিদ ভাই। জানি না আমার কি হয়েছে, তোমাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। পরিবারের জন্য তোমাকে ছাড়তে পারবো না, আবার পরিবারকেও ছাড়তে পারবো না। যেভাবেই হোক ওদেরকে মানিয়ে নিও একটু। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। এখন একটু পড়াশোনা করা লাগবে আমার। সামনে এক্সাম শেষে বাড়িতে আসতেছি, রেডি থাকিস। বাড়িতে এসে লেট করবো না তোকে বিয়ে করতে। যদি তোর মুখে না শুনে তাহলে মনে রাখর, এখন আর কিছু বলবো না। সে সময়টা নিজের চোখে দেখতে পারবি কি করতে পারে নাহিদ। শুধু আমাকে ভালোবেসে যেও, যেভাবে বলবে সেভাবে চলবে। তোমার কথার এক চুল পরিমাণও নড়াচড়া হবে না। বিশ্বাস রেখো আমার উপর। বিশ্বাস করি, কিন্তু সে বিশ্বাসটা যেন ঠিকঠাকভাবে রাখতে পারি সেটা তো তোর ব্যাপার। রাখি, রাতে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে পড়াশোনা করো আর সাবধানে চলাফেরা করো। নীলার সাথে কথা বলার পর ফোন রেখে নাহিদ কিছুক্ষণ পড়াশোনা করে। পড়াশোনা করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। 9টা বেজে পড়াশোনা থেকে উঠে রাতের খাবার শেষ করে ফোনটা হাতে নিয়ে দেখে একজন SMS দিয়েছে। কিরে, কেমন আছিস? আমাকে তো ভুলেই গিয়েছিস। 2 দিনের ভিতরে SMS-ও দিসনি কেন? আপু, এটা কেমন কথা বললে? তোমাকে ভুলে যাব? ছোটবেলা থেকে বাবা মার পর তুমি আমার সবচেয়ে কাছে ছেলে, তোমায় কি করে ভুলে যাব? তুমি তো জানোই সামনে আর 1 সপ্তাহ আছে আমাদের পরীক্ষার, সেজন্য একটু অতিরিক্ত চাপ যাচ্ছে আমার উপর দিয়ে। লাস্ট সেমিস্টার, ফাইনাল ইয়ার, পড়াশোনা করে রেজাল্ট তো ভালো করতে হবে, তাই না? হ্যাঁ তা ঠিক, ভালো একটা রেজাল্ট আনতে হবে। কিন্তু বাইরে আছিস কিছু বলতেছি না, কিন্তু ভালো রেজাল্ট দরকার। আর এক্সামের পর যেন বাসায় ফিরে আসতে বলতে না হয়। আপু, তুমি তো সব কিছু জানোই, তারপরে এমন করতেছো কেন? আমি বাড়ি থেকে বের হওয়ার সব কাহিনী তুমি জানো। তোমার চোখের সামনে সব কিছু, কোনো কিছু লুকানো হয়নি। ওরা আমাকে অবিশ্বাস করেছে, চোখের দেখা ও ভুল সেটা ওরা বিশ্বাস করেনি। এখন ওদেরকে নাকে দড়ি দিয়ে না গড়াতে পারলে আমার শান্তি হবে না। বাড়িতে ফিরে আসবো, আগে ওদেরকে একটু বিব্রত করে নেই। নাহিদ, আর কত? 4 বছর গিয়ে 5 বছর রানিং চলতেছে, তুই আমাদের থেকে দূরে। ফ্যামিলি থেকে একটা টাকা নিচ্ছিস না, নিজের খরচ চালানোর জন্য, পড়াশোনার জন্য কাউকে যখন জানতে দিচ্ছিস না তুই আমাদের ছেলে। কেন এমন করতেছিস? নিজেকে কেন এমন করে কষ্ট দিচ্ছিস? আমাদেরকে কেন এমন করে কষ্ট দিচ্ছিস? আমার ফ্যামিলি তো ওদের পুরো ভুলটা বুঝতে পেরেছে, তাহলে কেন? আপু, বিশ্বাস করো আমার একটু কষ্ট হচ্ছে না। আমি পড়াশোনা পাশাপাশি কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এটা নিয়ে নিজে গর্ব করতে পারি, কারণ আমার বাবার এত টাকা থাকতেও আমি নিজের খরচ নিজে চালাচ্ছি। হ্যাঁ, আমি সেই জন্যই কোনো কিছু বলিনি এখনো তোকে। এসবের প্রেশার যেন পড়াশোনার উপরে না আসে, আমি এতটুকু বলে দিলাম তোকে। তোর সব কথা শুনেছি, যাইনি তোকে ওইখান থেকে বাড়িতে ফিরিয়ে আনতে। রেজাল্ট যেন ভালো হয়, আমি বারবার বলতেছি। আরে আপু, এত চিন্তা করো না, রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হবে। আমাদের স্টুডেন্টের ম্যানেজার স্যার আমাকে আরও অনেক আগে ছুটি দিয়ে দিয়েছে। সামনে পরীক্ষা বলে ভালো করে পড়াশোনা করার জন্য বলেছে। এমডি স্যারের কাছ থেকে পুরো মাসের স্যালারি নিয়ে আমাকে দিয়েছে। আমি বারবার না করার পরেও যখন থেকে নিতে চাইনি, তখন আমাকে বলেছে যখন পরীক্ষা থাকবে না তখন মাঝে মাঝে একটু যাওয়ার জন্য। কি করতেছিস এখন? খেয়েছিস রাতের খাবার, নাকি না খেয়ে এখনো ফোন টিপতেছিস? বিকেলবেলা পড়তে বসেছি, আর সেই পড়া থেকে এখন 9টার সময় উঠেছি, আর তুমি বলতেছো ফোন টিপতেছি, তাই না? আজারে পাবলিক, এখনও খাওয়ার সময়টুকু পাইনি, আর তুমি আমাকে এসব বলতেছো যেটা করিনি। তোমরা খেয়েছো রাতের খাবার? না, এখনো খাওয়া হয়নি, তবে খেতে বসবে সকলে মিলে। আচ্ছা তুই যা, তুই গিয়ে খাবারটা খেয়ে নে। খাবার খাওয়ার অনিয়ম করিস না, শরীরটা খারাপ করবে। সামনে পরীক্ষা, এখন শরীর খারাপ করলে চলবে না। ফ্যামিলি তোর পাশে নেই যে তোর সেবা যত্ন করবে, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। এখন অফলাইনে যা, গিয়ে খাবার খেয়ে তারপরে আবার কিছুক্ষণ পর পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে আপু, তুমিও খাবার খেয়ে নিও। নিলয় ভাই, চলো খাবার খেয়ে আসি। তোর পড়া শেষ হয়েছে? হ্যাঁ, পড়া মোটামুটি কমপ্লিট হয়েছে, আর বাকিটা খাওয়া দাওয়া করে এসে তারপর শেষ করব। তা এক্সামের প্রিপারেশন কেমন নিয়েছিস? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। এখনও 1 সপ্তাহ বাকি আছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। দোয়া করো যেন ফলাফল ভালো করতে পারি। মোটামুটি হলে হবে না রে, ভালো প্রিপারেশন নিতে হবে। এখনো 1 সপ্তাহ টাইম আছে, ভালো করে প্রিপারেশন নে। এটা কোনো সাধারণ এক্সামের মতো নয়, তোর লাইফের 23 বছর সাধনায় পরীক্ষাটা। নিজের পুরোটা সময় পুরো এক্সাম এটার মধ্যে ব্যয় কর। এখন চল গিয়ে খেয়ে আসি, তারপর খেয়ে এসে আবার পড়তে বসবি। হ্যাঁ ভাই, চেষ্টা করতেছি, আশা করি ভালো একটা রেজাল্ট আসবে।
হ্যাঁ, সেটাই যেন হয়। আঙ্কেলের সামনে যেন আমার মান ইজ্জতটা থাকে। তারপর তারা হাঁটতে হাঁটতে দুজন মিলে মেসে চলে আসে। আসলে তাদের দুজনের মধ্যে কেউই ভালো রান্না করতে পারে না, সেজন্য দুইজনেই মেসের মধ্যে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে নাহিদ রুমে চলে আসে আর নিলয় চলে যায় দোকানে। নিলয় মাঝে মধ্যে সিগারেট খায় যখন সে বেশি চিন্তায় থাকে, আর নাহিদ এসব পছন্দ করে না বলে সে আর নিলয়ের সাথে যায়নি, সোজা তার রুমে চলে এসেছে। রুমে এসে বিছানার মধ্যে শুয়ে একটু ফোনটা নেয়, রেস্ট করে আবার পড়তে বসবে। তাই ফোনটা হাতে নিয়ে দেখেন নীলা SMS করেছে। কি করতেছো নাহিদ ভাই? খাওয়া দাওয়া হয়েছে তোমার? নাহিদ রিপ্লাই করে, এই তো মাত্র খেয়ে এসে তারপর শুয়ে মাত্র ফোনটা হাতে নিলাম। তুই খেয়েছিস? বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়েছে? নীলা অনেকক্ষণ যাবৎ নাহিদের SMS এর অপেক্ষা করছিল। যখন দেখল নাহিদ তাকে SMS পাঠিয়েছে তখন সে তাড়াতাড়ি করে নাহিদের ইনবক্সে ঢোকে, সাথে সাথে রিপ্লাই করলো, হ্যাঁ, আমরা 9টার সময় খেয়ে নিয়েছি সকলে মিলে। নাহিদ ভাইয়া, একটা কথা রাখবে? যদি প্রমিস করো রাখবে, বকা দিবে না, তাহলে বলবো, আর নয়তো বলবো না। ঠিক আছে বল। বকার হলে তো বকা খাবে, তাই না? আর যদি বকা খাওয়ার মতো কথা না হয় তাহলে বকা দেবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো না আমি। এটা শোনার পর তুমি নিশ্চয়ই আমাকে বকা দিবে, আমি জানি। সেজন্য আগে তোমাকে বলছি, যদি বকা না দাও তাহলে বলবো, আর নয়তো বলবো না। তুই বলবি কি বলতে চাস? এত পেঁচাচ্ছিস কেন কথাকে? তাহলে আগে কথা দাও, আমাকে বকা দিবে না, আর যেটা চাইবো সেটাই দেবে, তাহলে একমাত্র বলবো, আর নয়তো বলবো না। আচ্ছা ঠিক আছে, যা বকা দিব না। এখন বল কি বলতে চাস? নাহিদের কথার পর নীলা কিছুক্ষণ চুপ থেকে তারপর টাইপ করলো, আসলে নাহিদ ভাই, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে। তোমার একটা পিক দিবে? দেখো, তুমি বলেছো আমার কথা রাখবে আর বকা দিবে না। এখন যদি বকা দাও তাহলে কিন্তু কথার খেলাপ হয়ে যাবে। নীলার কথায় নাহিদ কোনো কিছু না বলে তার ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করে দিয়ে দেয়। এই পিকটা মাত্র 3 দিন আগে তোলা, আরব ওকে জোর করে তুলে দিয়েছিল। সেই পিকটাই এখন নীলাকে দিয়েছে নাহিদ। এই পিকটা মাত্র 3 দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে তুলে দিয়েছিল, এটাই তোর কাছে দিয়ে দিলাম। আর হ্যাঁ শোন, ফোনের মধ্যে কিন্তু পিক রাখিস না। কাকে যদি দেখতে পায় তোর ফোনের মধ্যে আমার পিক, তাহলে কিন্তু এটা নিয়ে সমস্যা হবে এখন বাড়িতে। আমি এখন চাই না কোনোভাবেই বাড়িতে এটা নিয়ে এখন সমস্যা হোক। মোবাইলটা মায়ের, তোমার পিক আমি রেখে দিয়েছি, ওরা কেউ খুঁজে পাবে না। আমি লক ফাইলের মধ্যে তুলে রেখেছি, মা এত কিছু খেয়াল করবে না। তুমি এত কিছু চিন্তা করো না এখন এসব নিয়ে। পিক ডিলিট করে দে, এসব রাখার কোনো দরকার নেই। যখন লাগবে আমার কাছে চেয়ে নিস, আমি তখন দেবো। এখন এগুলো ফোনের মধ্যে রাখলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, তুমি আর কতদিন পরে বাড়িতে আসবে? এটা এখন সঠিক বলতে পারতেছে না, আগে পরীক্ষা শেষ করি, তারপর না হয় চিন্তা ভাবনা করব কবে যাবো বাড়িতে। রাত হয়েছে অনেক, শুয়ে পড়। আমি কিছুক্ষণ পড়াশোনা করব, তারপর শুয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে তাহলে, বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমাতে যাচ্ছি। এটা বলে চলে যায় নীলা ঘুমাতে। সময় কারোর জন্যই থেমে থাকে না। সেই রাতের পর কেটে গেল দীর্ঘ 1.5 মাস সময়। এই 1.5 মাস সময় নাহিদের পরীক্ষা শেষ হয়ে এসেছে। আজকের লাস্ট পরীক্ষা নাহিদের। পরীক্ষা দিয়ে ওরা 3-4 বন্ধু ক্যাম্পাসের মাঠে হাঁটছিল, আরব, আলফি, লিসা, নাহিদ। নাহিদ, তোমার এক্সাম কেমন হয়েছে সবগুলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তোমার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। মাঝখান দিয়ে কলেজ চেঞ্জ করার কারণে এতটা ভালো হয়নি। দোস্ত নাহিদ, তুই যদি না থাকতি আমি তো নিশ্চিত পরীক্ষার মধ্যে ফেল করতাম। আমার লেখার মতো কোনো কিছুই ছিল না। এখনও রেজাল্ট বের হয়নি, ফেল করলেও করতে পারিস। এতটা শিওর হয়ে কি করে বলিস যে পাস করবি? তুই যদি পাস করিস তাহলে আমি ফেল করব কেন? তুই যা যা লিখেছিস আমিও তো তোর কাছ থেকে সম্পূর্ণ কপি করেছি, তাহলে আমি ফেল করব কেন? আমি পাস করব সেটা বলিনি, আমি বলেছি আমার পরীক্ষাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ফেল আমিও করতে পারি, সেটা সম্পূর্ণ আল্লাহ ভালো বলতে পারবেন। দোস্ত, তোদের পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আমি জানি। বাট আমি তো আলাদা ক্লাসে পড়ে আমার তেমন একটা ভালো হয়নি পরীক্ষা। আশা করি পাশ করব, কিন্তু পাশ করলে কি হবে, ভালো একটা রেজাল্টের জন্য চেষ্টা করতেছিলাম। এই রেজাল্ট দেখে বাড়িতে বাস দিবে আমায়, কেমন রেজাল্ট জানিয়ে আসে। পড়াশোনা রেখে রাত 3টা পর্যন্ত
শুধু গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, তাইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে? এই 2 মাস তো আমি ভালো করে পড়াশোনা করেছি, ওদের সাথে তেমন ভালো করে কথা বলে নিত। সারা বছর সময় শেষ করে শেষ 2 মাস তুই কী করবি? এত সময় থাকতেও কাজে লাগাসনি, আর এখন এই 2 মাসে কী এমন করে ফেলবি? মানুষ সময় থাকতে সময় মূল্য দিতে জানে না, সেজন্য এরকম অবস্থা। তোদেরকে বলে আর কি হবে? তোরা তো তোদের গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করে নিয়ে ব্যস্ত। ছেড়ে দাও নাহিদ, ওরাও বুঝতে পারেনি আসলে ওদের এই বাকি দোষ এই জেনারেশনেরই এইরকম একটা অবস্থা। তারা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা, তুমি এসব থেকে দূরে কেন? তোমার মতো এত হ্যান্ডসাম সুদর্শন পুরুষের কোনো গার্লফ্রেন্ড নিয়ে, এটা আমার বিশ্বাস করতে কেমন জানি কষ্ট হচ্ছে। কে বলেছে আমার গার্লফ্রেন্ড নেই? আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি ওদের মতো না। পড়াশোনা মনোযোগ ছেড়ে গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকি না। নাহিদের কথা শুনে লিজা অনেকটা চমকে ওঠে, যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আসলে লিজা নাহিদকে মনে মনে অনেকটা পছন্দ করত, ভেবেছিল এক্সামের পর নাহিদকে প্রপোজ করবে। কিন্তু নাহিদের এখন এই কথা শুনে সে অনেকটা ভেঙে পড়ে। লিজা নাহিদকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নাহিদ, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছো তাই না? তোমার গার্লফ্রেন্ড থাকলে তো আমরা আগে জানতে পারতাম। আমি শিওর তুমি আমার সাথে মজা করতেছো। কীভাবে জানতে বল? এতদিন তো এই সম্বন্ধে আমার মাঝে কথা ওঠেনি, আজকে উঠেছে তাই বলেছি। আমি তো আর আলফি আরবের মতো না, ওরা ওদের গার্লফ্রেন্ড নিয়ে মাইকিং করে বেড়ায়। আমি আমার কথা নিজের মধ্যে রাখতে ভালোবাসি, তুমি জানতে না, কিন্তু ওরা ঠিকই জানে আমার গার্লফ্রেন্ডের কথা। লিজা এবার অনেকটা মন খারাপ করে ফেলে। লিজা বলল, তার মানে সত্যি তোমার গার্লফ্রেন্ড আছে? সে কি আমাদের এই ভার্সিটিতেই পড়ে নাকি নাকি আমাদের সাথে পড়ে, নাকি জুনিয়র কোনো মেয়ে? সে আবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে, চট্টগ্রাম থেকে, আমার চাচাতো বোন। তোমরা কি এক বাসাতেই থাকো? হ্যাঁ, আমাদের ফ্যামিলি এক বাসায় থাকলেও আমি 5 বছর ধরে ওই বাড়িতে যাইনি, ওর সাথে দেখা হয়নি। শুধু ওর সাথে আমার ফোনে যোগাযোগ, তাও কয়েক মাস ধরে। এর আগে শুধু আমি ওর খোঁজ খবর রাখতাম। তুমি এই মেয়েকে না দেখে কি করে ভালোবেসেছো? সে তো দেখতে অনেকটা খারাপও হতে পারতো, তাই না? নাহিদ কিছু বলতে যাবে, তার আগে ওর সামনে এসে 3টা গাড়ি থামে। 3টা গাড়ি থেকে সামনের এবং পেছনের 2টা গাড়ি থেকে কয়েকজন গার্ড বের হয়ে আসে, আর মাঝখানের গাড়ি থেকে 3-4 লোক বের হয়ে আসে। একটা ছোট বাচ্চা, 10 কি 12 বছর হবে বয়স। কেমন আছিস নাহিদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এখানে কি করতে এসেছেন? বাড়িতে ফিরবি আজকে, তোর সাথে কথা আছে। কিসের কথা থাকতে পারে আমার সাথে আপনাদের? আমার জানা মতে আমার তো আপনাদের সাথে কোনো কথা নেই। বাবা, মন খারাপ করিস না, রাগ করিস না। বাবা এসেছে নিতে, চলে আয় বাড়িতে। তোকে ছাড়া এই 5টা বছর বাড়িতে কিভাবে কেটেছে সেটা একমাত্র আমরাই জানি। তোমরা চেনো ওই 2জন ব্যক্তিকে? হ্যাঁ, এখন তো চিনতে পেরেছি, নাহিদের বাবা আর চাচা হবে। হ্যাঁ, তোমাদের কথা ঠিক, কিন্তু আরও একটা পরিচয় আছে তাদের। চট্টগ্রামের সবচেয়ে শিল্পপতি পরিবার ওদের। চট্টগ্রামের 10টা ধনী ফ্যামিলির মধ্যে ওরা ফার্স্টে। লিজার কথা শুনে ওরা 2 বন্ধু হাঁ করে তাকিয়ে থাকে নাহিদের দিকে। তারপর ওরা 3জন একে অপরের মুখ চাওয়াচাবি করলো। আমি বাড়িতে ফিরবো এক কথায়। তোমরা যেটা বলবে, যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, বাট আমার একটা শর্ত আছে। চাচা এবং বাবা তার দিকে তাকিয়ে থাকে শর্তটা জানার জন্য। নাহিদ কিছু বলতে যাবে, তখনই নিহান এসে নাহিদকে বলল, আপু বলেছে বেশি সমস্যা না করতে, বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ভাইয়া ফিরবো, বাট একটু সময় লাগবে, শিওর হতে পারতেছি না। তবে বাবা চাচা যদি আমাকে মেনে নেয়, আমার শর্তটা মেনে নেয়, তাহলে আজকে ফিরবো, এখনই ফিরবো। আর নয়তো আর কখনো বাড়িতে ফেরা হবে না। আমার লাইফ বিন্দাস কাটতেছে এখানে। তা তোমার শর্তটা কি শুনি? আমি এখান থেকে বাড়িতে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বিয়ে করব। যদি আমার শর্ত মানতে পারো তাহলে আমি বাড়িতে যাব, আর নয়তো না। নাহিদের কথা শুনে এখানে দাঁড়িয়ে থাকা তার বন্ধু বান্ধব এবং বাবা চাচা সকলে চমকে ওঠে। তার চাচা বলে উঠল, নাহিদ, এটা বিয়ের ব্যাপার, এটা বোকার মতো কথা বলতেছিস। 1 ঘন্টার মধ্যে কি হয় বিয়ে দিব, মেয়ে দেখতে হবে আমাদের, তারপর পরিবারের সাথে কথা বলতে হবে, তারপর সবকিছু ঠিকঠাক হলে পরে এনে বিয়ে হবে। তোমাদেরকে এত কিছু করতে হবে না, মেয়ে আমার দেখা আছে, তাকে বিয়েই করব, যদি তোমাদের কোনো প্রবলেম না হয়।
মেয়েটা কে নাহিদ? তোমরা সকলে মেয়েটাকে চেনো, আশা করি এখন আর আমাকে বলতে হবে না মেয়েটাকে। তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, বুদ্ধিমানদের জন্য একটু ইশারায় যথেষ্ট হয়। তুমি যেটা চাচ্ছ সেটা কি আদৌ পসিবল? দেশে কি পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ছে? তোমরা আসতে পারো, যে পর্যন্ত না আমার শর্ত মানবে ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাব না। আর হ্যাঁ, একটা কথা, বলেও অন্য জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে না, তাহলে কিন্তু আমি বলে যাব আমি ওই বাড়ির ছেলে। তখন একটা প্রেমিকের যা করার দরকার সেটাই করব। এতক্ষণে নাহিদের চাচা পুরোটা বুঝতে পারে। তারপর নাহিদের কাছে এসে নাহিদের কাঁধে হাত রেখে বলল, ভালোবাসিস ওকে? নাহিদ তার চাচার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, যতটা ভালোবাসলে তাকে ভালো রাখার জন্য নিজেকে দূরে সরিয়ে রাখা যায় ততটা ভালোবাসি ওকে। যতটা ভালোবাসলে আমার দুনিয়ায় সে ছাড়া আর কেউ থাকে না ততটা ভালোবাসি ওকে। এখন আমি আপনাদের সাথে বাড়িতে ফিরতে পারবো, কিন্তু তাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না, ততটা ভালোবাসি ওকে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। তুই 1 ঘন্টা বলেছিস না? এখান থেকে গিয়ে তুই আগে বিয়ে করবি, তারপর ফ্রেশ হবি। এখন তাহলে চল আমার সাথে। নাহিদের এবং নাহিদের চাচার কথা শুনে নাহিদের বাবা এবং নাহিদের বন্ধুরা অনেকটা চমকে ওঠে। নাহিদের বাবা চাচার সাথে যাওয়ার আগেই তার বন্ধুদেরকে বলল, চট্টগ্রাম যেতে চেয়েছিলিস না তোরা? পরীক্ষা এখন শেষ হয়েছে, এখন চল আমার সাথে। বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইখানে গিয়ে সব কিছু ব্যবস্থা করা যাবে, এখন চল। বাড়িতে জানিয়ে গেলে ভালো হতো না? বাড়িতে গিয়ে একবার দেখা করে আসলাম। আরে ফোনে বলা যাবে ওদের। এখন চল, তাড়াতাড়ি গিয়ে নাহিদের বিয়ে খাবো আজকে। এতক্ষণে নাহিদের চাচা এবং বাবা গিয়ে গাড়িতে উঠে বসে। নাহিদের চাচা বাড়িতে ফোন করে সব কিছু জানিয়ে দেয়, বাড়িতে যেন রান্নাবান্না বসিয়ে দেয়। আর এইদিকে নাহিদের বাবা ফোন করে বলে নীলাকে যেন ভালো করে সাজিয়ে রাখে, আর কাজীকে ফোন করে বলে দেয় যেন রেডি হয়ে থাকে, 5-6 ঘন্টার মধ্যে ওরা আসছে ওনাকে নিতে। নীলাকে যখন নীলার পরিবারের মানুষ সাজাতে যায় তখন নীলা কোনোভাবেই সাজবে না। তখন সে ফোন নিয়ে পাগলের মতো নাহিদের ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু নাহিদের ফোন ধরে না। নীলার পরিবার কোনোভাবেই নীলাকে তৈরি করতে পারে না। সে কান্না করতে করতে ফ্লোরের মধ্যে বসে পড়ে, তারপরও ওকে ওখান থেকে কেউ নাড়াতে পারে না। 6 ঘন্টা জার্নির পর যখন তারা সকলেই মিলে বাসায় আসলো, তখন উপরে নিহান এসে দৌড়ে তার আপুকে বলল, আপু, নাহিদ ভাইয়ারা চলে এসেছে। নাহিদ ভাইয়াদেরকে নিয়ে আমরা এসে পড়ছি, এখন নিচে আছে ওনারা। নীলার কানকে আর কোনো কথা ঢুকতে না দিয়ে শুধু এতটুকু ঢুকেছে, নাহিদ এসেছে বাড়িতে। সেটা শোনার পর দৌড়ে নিচে চলে যায়। সে দৌড়ে গিয়ে সকলের সামনে নাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে নাহিদকে বলল, নাহিদ ভাই, তুমি জানো তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তুমি কোনোভাবেই ফোন ধরছিলে না। দেখো না, বাড়িতে ওরা আমাকে বিয়ে দিতে সাজাতে চাইছে। আমি কোনোভাবে বিয়ে করব না, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি মরে যাব, কিন্তু তারপরও কাউকে বিয়ে করব না। তুমি আমার ফোন ধরলে না কেন? জানো, আজকে যদি না আসতে তাহলে আমি আত্মহত্যা করতাম। নীলা এই কথাগুলো সকলে শুনে তব্দা খেয়ে পড়ে। তাদের মেয়ে এতটা আসক্ত হয়ে গিয়েছে নাহিদের মধ্যে, তারা কল্পনাও করতে পারেনি। নীলার বাবার এটা দেখে চোখ দিয়ে পানি এসে যায়, সাথে নাহিদের বাবাও। বিয়ে করতে হবে, আর সেটাও এখন করবি। আপনারা কাজীকে ডেকে আনুন। নাহিদ ভাই, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আমাকে তোমার বউ বানানোর স্বপ্ন দেখিয়েছিলে। তাহলে কেন তুমি ওদের ভয় পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি না বলেছিলে ওরা কেউ রাজি না হলে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যাবে। চলো, আমি তোমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব। তারপরও তুমি ভয় পেও না, ওদের সামনে আমি দাঁড়াবো, তোমার কিচ্ছু বলতে হবে না। শুধু তুমি আমার সাথে থেকো, আমাকে ছেড়ে যেও না। নীলাকে তো রেডি করতে পারিনি, এখন এইভাবে কি করে বিয়ে হবে? ওকে ফ্রেশ করিয়ে শাড়ি পরিয়ে নিয়ে আসুক, তারপর না হয় বিয়ে হবে। নাহিদ নীলার কোনো কথার উত্তর না দিয়ে তার বাবার কথার উত্তর দেয়। কোথায় লেখা আছে যে শাড়ি পরিয়ে বিয়ে করতে হবে? শাড়ি ছাড়া অন্য কোনো জামা কাপড়ে কি বিয়ে করা যাবে না? এটা কোথায় লেখা আছে আমাকে বলেন। নীলা এই কাপড়েই বিয়ে করবে এবং এখনই বিয়ে করবে। আপনারা কাজের ব্যবস্থা করুন। ততক্ষণে বাড়ির দরজা দিয়ে কাজী চলে আসে।
নাহিদের বোন নাহিদের কাছে এসে বলল, নাহিদ, নীলাকে তৈরি করে নিয়ে আসি, তারপর না হয় বিয়ের পিঁড়িতে বসানো যাবে। এরকম এখন কেমন জানি দেখা যাচ্ছে না? সব কিছুতে তো একটা সৌন্দর্য আছে। আবু তুমিও সবার মতো শুরু করলে? এখানে কি অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে যে মানুষ এসে দেখতেছে? ও যেভাবে আছে সেভাবেই বিয়ে হবে ওর। কাজী সাহেব আপনি বসে বিয়ে পড়ান। আর নীলা তুই আমার সাথে চল। নাহিদ নীলার হাত ধরে টেনে জোর করে নিয়ে বসিয়ে দেয় সোফায়। নীলাকে বসিয়ে নীলার পাশে নাহিদ বসে পড়ে। তারপর কাজী সাহেব কি যেন একটা স্ট্যাম্পের মধ্যে লিখে তারপর সব কিছু ঠিকঠাক করে। জিজ্ঞেস করলো পাত্রের নাম কি। নাহিদ বলে উঠল, পাত্রের নাম লিখুন নাহিদ ইসলাম, আর পাত্রীর নাম হবে নীলা ইসলাম। নাহিদের এই দুটো বাক্য শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। তারপর নীলা মনে মনে ভাবতে শুরু করলো, এতক্ষণ কার জন্য কান্নাকাটি করলো সে? এতক্ষণ কান্নাকাটি না করে সে যদি সেজেগুজে বউ সেজে বসে থাকতো তাহলে কি সুন্দর করে ওদের বিয়েটা হতো। নীলার ভাবনার মাঝে কাজী সাহেব বলে উঠলেন নাহিদকে, বাবা বলো কবুল। নাহিদ একে একে 3 কবুল বলে দেয়। তারপর যখনই নীলাকে কবুল বলতে বলা হয় তখন নীলা বলে, কবুল কবুল কবুল। নীলার এমন তাড়াহুড়ো দেখে নাহিদের বোন মজা করে বলল, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। তোর বর তোর কাছ থেকে কেউ কেড়ে নেবে না। আমার ভাই আজ থেকে সারা জীবনের জন্য তোর হয়ে গেল। না, এখন আর কান্নাকাটি করতে হবে না তোকে। মা একেবারে নয়, আস্তে আস্তে বলো 3 কবুল। এত তাড়াহুড়া করলে কিভাবে হবে? নীলা সকলের এরকম বিহেভিয়ার দেখে কিছুটা লজ্জা পায়। সে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি, তাই তো এমন করে ফেলেছে। তারপর কাজী ঠিকঠাক করে বিয়ে পড়িয়ে নেয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে খাওয়া দাওয়া করিয়ে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে দেয়। কাজী চলে যাওয়ার পর নাহিদ তার রুমে চলে যায়, আর নীলাকে নাহিদের বোন ধরে নিয়ে যায় রুমে। নাহিদের পেছন পেছন নাহিদের পরিবারের সকলে যায় তার রুমে। যে সকলে এত বছর পরে বাড়ির ছেলেকে বাড়িতে দেখে সকলে কুশল বিনিময় করে নেয়। তোর কি এতদিনেও আমাদের কথা মনে পড়েনি? 5 বছর সময় আমাদের কাছ থেকে কিভাবে দূরে থাকলি তুই। হ্যাঁ, আমরা ভুল করেছি, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তুই আমাদেরকে শাস্তি না দিয়ে তুই আমাদের থেকে এতটা দূরে কিভাবে থাকলি? একবারও আমাদের কথা মনে হলো না তোর? এইসব বলতে বলতে নাহিদের মা কান্নায় ভেঙে পড়ে। মা, যা হওয়ার তা হয়ে গেছে, এখনও সে বাদ দাও না। এখন তো আমি এখন থেকে বাড়িতেই থাকবো, তাই না? আর কোথাও যাব না। এখন ওই যে আমার ওই 2 বন্ধুকে খাবার খেতে দাও। ওই 2 পেটুকের খিদে পেয়েছে, সকালে বাড়ি থেকে খেয়ে আসিনি ভার্সিটিতে। তোকে আর কোথাও যেতে দিব না, তুই এখন থেকে বাড়িতেই থাকবি, আমার চোখের সামনে থাকবি। আর বাবা, তুমি আমার সাথে চলো, তোমাদেরকে খাবার দিচ্ছি। আন্টি, আপনি ওর কথা বিশ্বাস করতেছেন? ও আমাদের দুজনকে ঘর থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। আমরা পরীক্ষা দিতে যাব না খেয়ে। ওর মতো একটা মিথ্যুক আপনাকে বলেছে আর আপনিও বিশ্বাস করে নিয়েছেন। আমরা 2 জন খাবার খেয়ে তারপরে পরীক্ষার হলে এসেছি। আপনি এত ব্যস্ত হবেন না আন্টি। আন্টিও ঠিকই বলেছে, আমরা খাবার খেয়ে তারপর হলে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। সকালবেলা খাবার না খেয়ে বাড়ি থেকে ছাড়ে না পরীক্ষা দিতে যাওয়ার সময়। সত্যি বলতেছো তো বাবা তোমরা? হ্যাঁ আন্টি, 100% শিওর। আপনাকে কেন মিথ্যা কথা বলবো শুধু শুধু? তারপর নাহিদের মা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নাহিদের পুরো ফ্যামিলি নিয়ে। ওনারা চলে যাওয়ার পর আলভি বলে উঠল, দোস্ত, তুই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি আমি কল্পনাও করতে পারিনি। বিশ্বাস কর, আমার মনে হচ্ছে আমি এখনো স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই যেন স্বপ্নটা ভেঙে যাবে, এটা মনে হচ্ছে বারবার। আর কি জুলিয়েট বানালি ভাইরে ভাই, তোকে ছাড়া তো কোনো কিছুই বুঝে না এই মেয়ে। স্বামী ভক্ত হবে মেয়েটা, দেখে বোঝা যাচ্ছে। দোস্ত, আমাদের কপালে কবে এরকম একটা মেয়ে পড়বে? আমাদের কপালে যেদিন এরকম একটা মেয়ে পড়বে সেদিন ওর মতো সরাসরি বিয়ে করে নিব, কোনো ভুজং বাজং করবো না। তোরা 2 হারামি এখান থেকে বের হবি, নাকি তোদেরকে লাথি মেরে এখান থেকে বের করবো? কোনটা? আমাকে রেস্ট করতে দিয়ে তোরাও গিয়ে রেস্ট রুমে রেস্ট কর, নয়তো এখানে খাট আছে, শুয়ে পড়। নাহিদের কথা শেষ হতে না হতেই কাজের ছেলে এসে ওদেরকে ডেকেছে। নাহিদ ভাইয়া, আপনাদেরকে খাবার খাওয়ার জন্য বড় কর্তা ডাকতেছে। আপনাদের জন্য ওনারা বসে আছে খাবার খাওয়ার জন্য, তাড়াতাড়ি আসতে বলেছে আপনাদেরকে। ওরা 3 জনে আর কোনো কথা না বললে নাহিদ ওদের দুজনকে নিয়ে সাথে সাথে নিচে নেমে আসে।
নিচে নেমে দেখতে পায় সকলে খাবার টেবিলে রয়েছে, শুধুমাত্র নীলা আর নাহিদের বোন ছাড়া। বসে পড়ো তোমরা তিনজন, খাওয়া দাওয়া করে গিয়ে একেবারে শুয়ে পড়ো। আজকে অনেক টায়ার্ড তোমরা, এত রাত এতটুকু রাস্তা জার্নি করে এসেছো, টায়ার্ড হওয়ারই কথা। নাহিদ কোনো কিছু পরোয়া না করে সে তার চাচাকে জিজ্ঞেস করলো, চাচা, খাবার টেবিলে সকলে আছে, নীলা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। নীলা আর আপু ওরা দুজনে কোথায় গিয়েছে? নাহিদের কথার পরিপ্রেক্ষিতে সকলে নাহিদের দিকে তাকায়। নাহিদের চাচা তারপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল মনে মনে, সেটা ছেড়ে এখন না জানি আবার ভাইয়া নাহিদকে কি বলে। ওরা ওদের রুমে আছে, তোমার আপু তোমার ভাইয়ের সাথে কথা বলছে। আর নীলা, নীলা রুমে আছে। খাবার খাওয়ার সময়ও ওর রুমে কি করতেছে? এখানে আসে নাই খাবার খাওয়ার জন্য? প্রত্যেকদিন যা করে এখনো তাই করতেছে। কেন, তোমার কোনো সমস্যা? বউ আমার, তো সমস্যা কি আপনার হবে? অবশ্যই আমার হওয়ার কথা। যখন না খেতে খেতে অসুস্থ হয়ে পড়বে তখন তখন তো ওর ডাক্তারের কাছে আপনি নিয়ে যাবেন না, যেতে হবে আমাকেই, তাই না? সেজন্য আগে থেকে সাবধান হচ্ছি যেন ডক্টরের কাছে যেতে না হয়। নাহিদের এমন খাপছাড়া কথা শুনে সকলে নাহিদের দিকে তাকায়। এইখানে তোমার গুরুজনরা রয়েছে, সেটা কি তোমার চোখে পড়ছে না? এত বেয়াদব হয়েছো কোথা থেকে? কোথায় কোন কথাটা বলতে হয় সেটা শেখোনি? নাহিদ কিছু বলতে যাবে তার আগেই তার চাচা চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে তাকে। তাই নাহিদ আর কোনো কিছু না বলে তার আম্মুর কাছে গিয়ে বলল, মা, আমাকে আলাদা একটা প্লেট দাও তো, আমি উপরে চলে যাব খাবার নিয়ে। নীলার রুমে যাবি নীলার সাথে খেতে? হ্যাঁ, নীলাকে নিয়ে একসাথে খাবো। আচ্ছা, একটু ওয়েট করে নীলার পছন্দের খাবারগুলো দিচ্ছি প্লেটের মধ্যে। তারপর নাহিদের মা কিছুক্ষণ সময় নিয়ে নাহিদের প্লেটটা ভালো করে সাজিয়ে দিল। নাহিদ আর সেখানে না দাঁড়িয়ে সোজা উপরে ছুটে যায় নীলার রুমে, আর নিচ থেকে কয়েক জোড়া চোখ নাহিদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আলফি আরবের কানে বিড়বিড় করে বলল, শালা তো দেখছি বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেল। বাকি জীবন তো পুরোটা পড়ে আছে, বউয়ের আঁচল ছেড়ে লড়বেই না। আরব কোনো কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে খেতে থাকে। নীলার দরজা খোলা ছিল, সেজন্য আর নাহিদকে কষ্ট করতে হয়নি। সোজা তার রুমে গিয়ে ঢুকে দেখে নীলা বিছানার মধ্যে শুয়ে আছে উপর হয়ে। নাহিদ রুমের ভেতর ঢুকে গলা ঝাড়া দেয়। নাহিদের গলার স্বর শুনে নীলা ধরফড়িয়ে উঠে বসে। নাহিদের হাতে প্লেট দেখে কিছু বলে না। যা গিয়ে ফ্রেশ হয়ে আস, খাবার নিয়ে এসেছি, একসাথে খাবো। আপনি আমার জন্য এখানে খাবার নিয়ে এসেছেন? না, আমার জন্য নিয়ে এসেছি, আমি খাবো আর তুই বসে বসে চেয়ে থাকবি। ইডিয়েট কোথাকার, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নীলা আর কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছছে। নাহিদের সামনে এসে বসে। তারপর নাহিদের দিকে তাকিয়ে, আচ্ছা নাহিদ ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে তুমি? এই, আমি তোর ভাই ছিলাম কোন জন্মের? আগে ছিলাম দুঃসম্পর্কের, এখন যদি বিয়ের পর বাই করিস তাহলে বিয়ে করে আমার লাভ হলো কি? কিছুদিন পর তো দেখা যাবে আমার বাচ্চা কাচ্চারা আমাকে মামা ডাকবে। নাহিদের এমন খাপছাড়া কথায় নীলা অনেকটা লজ্জা পায়। তারপর মাটির দিকে তাকিয়ে বলল, তাহলে কি বলে ডাকবো আপনাকে? এখন কি বলে ডেকেছিলিস সেটা বলে ডাকবি, যেটা ইচ্ছে সেটা ডাক, কিন্তু বাই বলে যেন তোর মুখে আর দ্বিতীয়বার না শুনি। এটাই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। পরের বার শুধু গালের মধ্যে থাপ্পড় পড়বে, কথা হবে না। আর কি যেন বলতে চেয়েছিলি, বলে ফেল তাড়াতাড়ি। তুমি জানতে আমাদের বিয়ে হবে, তাহলে আমাকে ফোন করে বলনি কেন? আজকে আমাদের বিয়ে, তাহলে তো আমি ভালো করে রেডি হয়ে সেজেগুজে থাকতাম। আব্বু আম্মু বড় আম্মু সকলে এসেছিল আমাকে সাজাতে, কিন্তু আমি রাজি হইনি। আমি ভেবেছি কার না কার সাথে ওরা আমার বিয়ে ঠিক করেছে। এখন শুন তাহলে, এই বাড়িতে আমি না চাইলে তোর বিয়ে হতো না কারোর সাথে। 5 বছর আগে ওরা আমাকে বাড়ি থেকে বের করেনি। হ্যাঁ, ওরা আমার উপর মিথ্যা দোষারোপ করেছিল, কিন্তু বাসা থেকে আমি বের হয়ে গিয়েছিলাম তোর ভালোর জন্য। ওদের এই মিথ্যা দোষারোপের জন্য সত্যি না হয় সেটার জন্য বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। অপেক্ষা ছিলাম কবে তোর বয়স হবে আর আমি কবে তোকে নিজের করে পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আজকে তোকে নিজের করে পেয়ে নিলাম। আমার জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? সেই দিন যদি আমি তোমাকে আমার রুমে ডেকে নিয়ে না আসতাম, তাহলে হয়তো এরকম একটা সিচুয়েশন হতো না। তুমি এতদিন বাড়ির বাইরে থাকতে না, আমাদের সাথেই থাকতে। আবারও বোকার মতো কথা বললি,
এখন একটা শোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই দেখ, এতদিন বাড়ি থেকে দূরে থেকেছি, সেই জন্য আজ তোকে সম্পূর্ণ নিজের করে হালালভাবে পেয়েছি। আর যদি বাড়িতে থাকতাম তাহলে তোকে এখন যতটা সহজভাবে পেয়েছি আমার করে ততটাই কঠিন হয়ে উঠতো হয়তো। আচ্ছা, তোমার তো স্পষ্ট মনে আছে 5 বছর আগে কি হয়েছিল? আমি তো না হয় ছোট ছিলাম, তেমন একটা খেয়াল নেই, কিংবা আমাকে জানানো হয়নি। আমাকে কিছুদিন আগে তারা যেটা বলেছে আমি সেটাই শুনেছি। তুমি আমাকে পুরোটা খুলে বলো না, সেই দিন কি হয়েছিল? যেটা চলে গিয়েছে সেটা নিয়ে আর ভাবতেছিস কেন? অতীত তো অতীত, এখন এগুলো বাদ দে। প্লিজ প্লিজ বলো না, আমার শুনতে খুব ইচ্ছে করতেছে। সেই দিন কেন তোমাকে ফ্যামিলির মানুষেরা অবিশ্বাস করেছিল? নাহিদ কোনো কিছু না বললে নীলাকে বলতে থাকে, অতীত। নাহিদ, আমরা সকলে মিলে ঠিক করেছি আজকের দিনটা বাহিরে কাটাবো। মানে তোর বাবা বলেছে আমাদের সকলকে ঘুরতে নিয়ে যাবে। তুই যাবি আমাদের সাথে? মা, তুমি তো জানোই আমার এসব ভালো লাগে না, তারপরে কেন বলতে এসেছো? আজকে চল না, শুধু একদিনই তো বলতেছি, আর বলবো না। শুধু আজকেই চল, আমাদের সাথে সকলে মিলে যাব। ফ্যামিলির তুই না গেলে এটা খারাপ দেখায় না? মা দেখো, তোমাদের ইচ্ছে হয়েছে যেতে, তোমরা যাও, আমাকে এর মধ্যে নিয়ে আসবে না। আমাকে আর বলো না আমি বাড়িতে থাকবো, তোমরা তোমাদের মতো গিয়ে ঘুরে আসো। আমাদের সাথে গেলে তোর কি হবে? সব সময় এমন করিস কেন? বড়দের কথা কি একটুও শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, ও যদি যেতে না চায় তাহলে ওকে জোর করিস না। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, বাড়ি থেকে কোথাও যাবে না এইটুকু বলে রাখলাম। তোমরা গিয়ে সবাই যার যার মতো রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। সেখান থেকে সকলে চলে যায় যার যার রুমে রেডি হওয়ার জন্য। নাহিদ তার রুমে চলে যায়। কিছুক্ষণ সময়, প্রায় 2 ঘন্টা কাটার পর সে তার পাশের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। তার পাশের রুম হচ্ছে তার ছোট চাচার মেয়ে নীলার রুম। নাহিদ তার রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে নীলার রুমের সামনে আসে। তখনই হঠাৎ করে নীলা অনেক জোরে একটা চিৎকার করে ওঠে। নাহিদ দৌড়ে ভেতরে গিয়ে দেখতে পায় নীলা মেঝেতে পড়ে আছে। তারপর নীলাকে সেখান থেকে উঠিয়ে দাঁড় করালো। দেখতে পায় নীলার ঠোঁটের কাছে অনেকটা কেটে গিয়েছে। নীলার জামার একপাশে অনেকটা ছিঁড়ে গিয়েছে। নতুন জামা পরেছিল ওদের সাথে ঘুরতে যাবে বলে। নীলা কান্না করতে থাকে। নাহিদ নীলাকে বলে, নীলা কি হয়েছে আমাকে বলো, কান্না করতে যাস কেন? আর ব্যথা পেলে কি করে? কেউ কি কিছু বলেছে? কেউ মেরেছে আমাকে বল? নাহিদ কোনো কথা না বলে শুধু কান্না করতেই থাকে। নীলার চিৎকার শুনে পুরো ফ্যামিলি চলে আসে। তারা বাইরে গিয়েছিল। নীলার চিৎকার শুনে সকলের আবার বাসায় আসে। নীলা নাহিদকে ধরে চিৎকার করে কান্না করছিল। তখনই তারা ওই রুমে এসে প্রবেশ করে। প্রথমেই রুমে ঢুকতে একটু কষ্ট হয়েছিল, কারণ লকটা হালকা একটু লেগে গিয়েছিল। তারা ভেবেছিল হয়তো ভেতর থেকে লক করে রেখেছে। ফ্যামিলির সকলে এটা দেখে কোনো কথা না বলে নাহিদের বাবা নাহিদকে ইচ্ছে মতো মারতে থাকে। আর নীলাকে নীলার মা এবং নাহিদের মা তারা দুজনে মিলে জড়িয়ে ধরে। নাহিদের আপু চুপচাপ শুধু সব কিছু দেখে যাচ্ছে আর কোনো কিছু বলতে পারছে না। নীলার ছোট ভাই নাহিদের বোনের হাত ধরে দাঁড়িয়ে আছে। বাবা, আমাকে মারতেছো কেন এভাবে? বলবে তো আমি কি করেছি? তুই কিচ্ছু বলবি না, তোকে এতদিন কিছু বলিনি আমি। ভেবেছিলাম আমাদের সাথে যাই করিস না কেন তুই একটা ভালো মনের মানুষ, কিন্তু তুই আজকে তোর আসল রূপটা দেখিয়ে দিলি আমাদের সামনে। বাবা, আমি কি করেছি বলবে তো আমাকে? এভাবে আমাকে মারতেছো কেন? তারপর বলো কি হয়েছে, আমার কথাটা শুনো তোমরা। কাকা, তুমি কিছু বলতেছো না কেন? তোর ওই মুখে আমাকে বাবা ডাকবি না। আর তোর কাকা কি বলবে? তুই কেউ না এই বাড়ির, কেউ না। আজ থেকে তুই বেরিয়ে যা এখনই আমার বাসা থেকে, নয়তো আমি পুলিশে দিতে বাধ্য হব তোকে। এ বাড়িতে আর কোনোদিন ফিরে আসবি না। তোর এই মুখ, নোংরা মুখ আর দেখতে চাই না আমরা। আপু কি হয়েছে আমাকে একটু বলবি? বাবা আমাকে এভাবে মেরে এসব কথা বলতেছে কেন? আমি কি করেছি একটু বলো তো? কেউ কোনো কিছু বলতেছো না কেন তোমরা? নাহিদের বোন নাহিদের দিকে যখন এগিয়ে আসতে কিছু বলতে যাবে, তখনই নাহিদের বাবা নাহিদের বোনকে উদ্দেশ্য করে বলল, তুই যদি এই খবিশের সামনে কোনো কথা বলিস, ওকে নিয়ে কোনো কথা বলিস, তাহলে আমাদের মরা মুখ দেখবি তুই। এখন যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। তবে এই হারামিকে বল বাড়ি থেকে বের হয়ে যেতে। ওর ওই নোংরা মুখ আমি আর সহ্য করতে পারছি না। নাহিদের চাচা শুধু চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখে গেছে।
উনি কোনো কিছু বলেননি। আসলে তারা এসে ভেবেছে দরজা ভেতর থেকে লক করা ছিল আর নীলার ঠোঁট কেটে গিয়েছে মেঝেতে পড়ে, আবার তার জামা ছিঁড়ে গিয়েছে ওয়াশরুমের ছিটকিনির মধ্যে লেগে। সব কিছু মিলিয়ে তারা কোনো কিছু না বলে নাহিদকে সব ভেবে ধরে নেয়। বাবা যাচ্ছি, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। তবে আমি এখনো জানতে পারলাম না আমার ভুলটা কোথায় ছিল। আমি কিসের জন্য আগে কোনো ভুল করেছিলাম যার জন্য তুমি আজকে আমাকে এভাবে মারলে? যাকে ফাঁসি দেয় সে ফাঁসির আসামিকেও তার দোষ বলে, কিন্তু তুমি আমাকে বললে না। চিন্তা করো না, তুমি আমাকে এই নোংরা মুখ বলেছো না তোমার সামনে, তোমার ফ্যামিলির সামনে আসবো না এই নোংরা মুখ নিয়ে। ভালো থেকো তোমরা, চলে যাচ্ছি তোমার জীবন থেকে। আর যদি সত্যি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। নাহিদ চলে যাচ্ছিল সময় নাহিদের বোন যখন কিছু বলতে যাবে, তাকে আটকাতে যাবে, তখনই নাহিদের বাবা বলে উঠল, তুই যদি এটাকে ধরার জন্য আর এক পাও বাড়াস তাহলে মনে রাখিস এই বাড়িতে আমি থাকবো না। নাহিদের বাবার কথা শুনে নাহিদের বোন সেখানে দাঁড়িয়ে পড়ে। নাহিদের মা এবং চাচি নীলাকে নিয়ে অন্য রুমে চলে যায়। সেখান থেকে এখানে কি হচ্ছে তারা বলতে পারেনি। সেদিনের পর নাহিদ চলে যায় ঢাকায় তার এক বড় ভাইয়ের কাছে। বর্তমান নীলার চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। নাহিদের শার্টের মধ্যে কখন যে নাহিদকে জড়িয়ে ধরেছে সে নিজেও বলতে পারবে না। নাহিদ যখন বুঝতে পেরেছে নীলা কান্না করছে, তখন নীলার মুখটা তার শার্টের উপর থেকে তুলে বলল, কিরে এমন করে কান্না করছিস কেন? মনে হচ্ছে সব কিছু তোর উপর দিয়ে গিয়েছে। কান্না বন্ধ কর, নয়তো থাপ্পড় মারবো। তোমাকে ওরা এভাবে মেরেছিল, তুমি সত্যি কথা বলনি কেন সেই দিন? তুমি যদি আমাকে ডেকে আনতে তাহলেই তো সব কিছু ঠিকঠাক হয়ে যেত। সব দোষ আমার জন্যই তোমাকে এত কিছু করতে হয়েছে। আমি যদি সেই দিন এমন না করতাম তাহলে তোমার সাথে এমন কিছু হতো না। অতীত বাদ দে, অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো আর আমি এখন মনে করতে চাই না। ওদের কাছে নিজেকেও প্রমাণ করতে চাই না আমি কেমন। ওরা আমাকে যেমনভাবে তেমনই ভাবুক, আমার কোনো যায় আসে না। এখন একটু ঘুমোতে হবে, চুপচাপ শুয়ে থাক আর কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মাথা টিপে দিচ্ছি। তোকে এখনই কষ্ট করতে হবে না, রাত জাগার দরকার নেই। মাথা টিপার জন্য সারা জীবন পড়ে আছে। এখন ঘুমা, আমাকে জড়িয়ে ধরে। নাহিদের কথায় নীলা অনেকটা লজ্জা পায়। নাহিদ সেটা বুঝতে পেরে নীলাকে ছড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা অনেক লেট করে তারা দুজন ঘুম থেকে ওঠে। নীলার ছোট ভাই এসে ডেকে তোলে, যা তুই আগে যা, গিয়ে ফ্রেশ হয়ে, আমি পড়ে যাচ্ছি। নীলা কোনো কিছু না বলে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে। ততক্ষণে নাহিদ বিছানাটা ঠিক করে নেয়। নীলা বের হয়ে আসলে নাহিদ ফ্রেশ হয়ে আসে। তারপর তারা দুজন মিলে একসাথে নিচে যায়। নিচে গিয়ে দেখে বাড়ির সকলে সেখানে বসে আছে, টেবিলের মধ্যে, কেউ সোফার মধ্যে। নাহিদের বাবা এবং চাচা ব্যবসার কিছু বিষয় নিয়ে কি যেন আলোচনা করছিল। ওদের দুজনকে দেখে গিয়ে টেবিলে বসে। সকলে টেবিলে বসে যাও, খাবার দিচ্ছে, খেয়ে নাও। আন্টি, সকালের নাস্তা কি কি বানিয়েছেন? শুরু হয়েছে পেটুকের খাবারের লোভ। তুই কম খা ভাই, এমনিতেই যে বডি বানিয়েছিস, মনে কর 3 মাস না খেয়ে থাকলেও তুই কমবি না। তুই আবারও আমাকে নিয়ে মজা নিচ্ছিস? তোকে না করেছি না আমার সাথে এটা নিয়ে মজা করবি না? আমি তোর বাপের টাকায় খাই না, আমি আমার বাপের টাকায় খাই। আর এইখানে খাবো নাহিদের বাপের টাকায়। তাহলে তোর সমস্যা কি? তোরা দুইটা চুপ করবি, নয়তো কিন্তু তোদের দুটোর বাচ্চার মধ্যে লাথি দিয়ে বের করে দেব। সকলের সামনে নাহিদের এমন কথা শুনে নীলা আকাশ থেকে পড়ে। আর নাহিদের দুই বন্ধু তার দিকে অসহায়ভাবে তাকায়। নাহিদ সেগুলোকে পাত্তা না দিয়ে পরোটা নিয়ে নীলার প্লেটে দিয়ে নাহিদ খেতে থাকে। খাবার খাওয়া শেষে সকলে গিয়ে সোফার মধ্যে বসলো। নীলা চলে যায় রান্নাঘরে তার মা এবং বড় মার কাছে। আর নাহিদ উপরে যাচ্ছিল তার রুমে। তখনই নাহিদের বাবা নাহিদকে ডাক দেয়, নাহিদ একটু এদিকে এসো, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে, বসো এখানে। জি বলেন, কি বলবেন? তুই বস এইখানে, তারপর বলতেছি। এত তাড়াহুড়োর কি আছে? নাহিদ তার চাচার কথা শুনে সেখানে গিয়ে বসে। নাহিদ বসার পর তার বাবা তার দিকে তাকিয়ে বলে উঠল, নাহিদ, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমরাও মানি তোমাকে নিয়ে আমরা ভুল করেছি। আমরা সেই দিন যদি তোমার কথা সবগুলো শুনতাম তাহলে আর এই ভুলটা হতো না আমাদের। আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি, আমাদেরকে মাফ করে দে বাবা। আর কখনো এমন হবে না। আমরা তো তোর গুরুজন, তাই না? তুই যদি আমাদেরকে মাফ না করিস বাবা, আমরা কি করব বল? তোর কাছে ক্ষমা চাচ্ছি বারবার করে,
তুই আমাদেরকে ক্ষমা করে সব ভুলে যা। নাহিদ উঠে গিয়ে তার বাবার পাশে বসে তার বাবার হাতগুলো তার হাতে নিয়ে বলে উঠল, বাবা আমি জানি ওই সময় তোমাদের জন্য কিছু ভেবেছিলে, তোমাদের মাথা গরম ছিল, তোমরা অনেক বাজেভাবে দেখেছিলে আমায়। আসলে ওইখানে তোমাদের কোনো দোষ নেই, ওই সময়টা সবচেয়ে বড় ছিল। বাবা ওই সময় যে কেউ দেখলে বলতো এমন কিছু হয়েছিল, সেই জন্য আমি তোমাদের দোষ দেব না। এইখানে না আছে তোমাদের দোষ, না ছিল আমার দোষ, না ছিল নীলার দোষ। পুরোটা একটা খারাপ সময় ছিল। আমি তোমাদের উপর রাগ করে থাকিনি। আমি তোমাদের উপর একটু অভিমান ছিল যে তোমরা আমাকে কেন বুঝলে না। নাহিদের কথা শুনে নাহিদের বাবা নাহিদকে জড়িয়ে ধরে বলল, বাবা বিশ্বাস কর, তোর উপরে যদি এতটাই রেগে থাকতাম, তোকে না বুঝতাম, তাহলে তোর খবর নিয়ে রাখতাম না এতদিন। এই 4-5 বছর দিয়ে কোথায় ছিলি, কি করছিলি, কি খেয়েছিস, কি করতেছিস, কি না করতেছিস, কোথায় যাচ্ছিস, সব খেয়াল রেখেছি। তোর হয়তো দূরে থেকে তোকে বুঝতে দেয়নি। হ্যাঁ আমি জানি, তুমি আমাদের রেস্টুরেন্টে তুমি আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছিলে। কেউ আমাকে বলেনি, কিন্তু এত সহজে এত কিছু হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। ওইখানে তুমি কথা বলে রেখেছিলে, আমার রুমমেট ভাইয়ের সাথেও তুমি কথা বলেছিলে, তারপর তাকে দিয়ে আমাকে ওই চাকরিটা পাইয়ে দিয়েছিলে। সবসময় আমার আশেপাশে তোমার লোক থাকতো, সেটা আমি বুঝতে পারতাম, আমি খেয়াল করতাম, কিন্তু আমি কোনোদিনও কিছু বলিনি। সব কিছু আমি দেখেও না দেখার মতো করেছিলাম। ভাবে এতক্ষণ ওদের বাপ ছেলের কথা শুনেছি, ওরা তলে তলে ঠিক কি একই হয়ে আছে, কিন্তু উপরে আমাদেরকে দেখাচ্ছে যে ওরা দুজন দুজনের সবচেয়ে বড় শত্রু, আর আমরা মাঝ থেকে দর্শক হয়ে বসে বসে সবকিছু দেখতেছি। তুমি এত কিছু করেছো ছেলের জন্য, অথচ আমাকে কোনো কিছুই জানাওনি কেন? আমাকে বললে কি আমি তোমাকে না করতাম বা কোনো কিছু বলতাম? কোনোদিন আমার কাছ থেকে কোনো কিছু লুকাওনি। এখন দেখতেছি আমার লাইফে সব থেকে বড় কিছু লুকিয়ে আছো আমার কাছ থেকে। বউ রাগ করো কেন? আমি তো বলতেছি আমি ইচ্ছে করে এমন করিনি। আগে যদি তোমাদেরকে জানাতাম, তাহলে তুমি নিশ্চিত ছেলের কাছে চলে যেতে। তারপর জেনেও তো আমাকে কম প্যারা দাওনি। তোমাকে কিছুদিন সামলাতে আমার সময়টা কিভাবে কেটেছে সেটা আমারটা আমি জানি। তোমার ছেলের যা জেদ, তখন আমি গেলে কখনো ফিরতো না ওই সময়। আর তোমার ছেলে যে আমার ভাতিজির পেছনে পড়েছিল, সেটাও আমি জানতাম আগে থেকেই। ভুল বলতেছো বাবা, সেটা তুমি জানতে না, বরং আমি তোমাকে জানিয়েছিলাম। কারণটা হলো আমি তোমাদের থেকে দূরে ছিলাম। তোমরা ভেবেছিলে আমি তোমাদের সাথে রাগ করে আছি। হয়তো আমি তোমাদের কাছে এটা চাইলে আমার রাগ ভাঙতে পারে, যদি তোমরা এটা আমাকে দাও। তারপর সেটা কৌশলে আমি তোমার কান পর্যন্ত পৌঁছে দেই, যেন বাড়িতে ফিরে আমার কোনো সমস্যা না হয়। সবার প্রথমে ওকে আমার করে নিতে পারি। ভাই, আমার মেয়ের জামাই কিন্তু তোমার চেয়ে বড় খেলোয়াড়। আমি শুধু এতদিন বাড়িতে ভেবে এসেছি এই বাড়িতে সবচেয়ে বড় খেলোয়াড় তুমি। এখন দেখতেছি আমার মেয়ের জামাই সবচেয়ে বড় খেলোয়াড়। কি আর করার বল? তোমার তো বয়স হয়েছে, বড় হয়ে যাচ্ছ, এখন আর তোমাকে মাঠে মানাবে না। তুমি বরং হাল ছেড়ে দাও, মাঠ ছেড়ে উঠে আসো। এখন না হয় আমার মেয়ের জামাই মাঠ কাঁপাবে। সেটা যেভাবেই হোক, আমি তো জেনেছি আগে থেকেই। যদি তোমাকে নীলার সাথে বিয়ে না দিতাম তাহলে? বাবা তুমি হয়তো ভুলে গেছো আমি কি বলেছি ওই সময়। আমি আসার আগেও তোমাদেরকে শর্ত দিয়ে এসেছি যে আমি বাড়িতে গিয়ে ওকে বিয়ে করলেই আমি বাড়িতে যাব, নয়তো যাব না। আমাকে যদি বাড়ি থেকে আরও 5 বছর দূরে থাকতে হতো তাহলে আমি সেটাই করতাম, কিন্তু এই শর্ত ছাড়া আমি বাড়িতে পা রাখতাম না। তুমি যাই করো না কেন, মা আর ছোটো মা জানলে অবশ্যই আমাকে বাড়িতে ফিরিয়ে আনতো। এর ভিতরে যদি তোমরা ওর বিয়ে অন্য কোথাও ব্যবস্থা করতে, তাহলে আমাকে যেটা সোজা আঙ্গুলে উঠিনি, তখন আঙ্গুলটা বেঁকাতে হতো। ঠিক আছে, অনেক দূর এগিয়ে গিয়েছো তুমি, বুঝেছি আমি। এখন শোনো, যেটার জন্য তোমাকে এখানে ডেকে আনা, কাল থেকে কোম্পানিতে যেতে হবে। আমি আর তোমার চাচা ক্লান্ত হয়ে গিয়েছে, আর পারছি না, আমাদের দ্বারা আর সম্ভব না। এখন তুমি কোম্পানিতে গিয়ে বসো, আমরা একটু রেস্ট নেই। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। আমরা অনেক ক্লান্ত, এত বছর এত সারা জীবন পরিশ্রম করে কোম্পানিটাই এই পর্যন্ত এনেছি। বাকিটা তোরা দেখবি। আমরা এখন অবসর নিব, কাল থেকে অফিসে যাবি তুই। ও বাড়িতে আসতে না আসতেই তোমাদের ব্যবসা শুরু হয়ে গিয়েছে, তাই না? ও এখন কোথাও যাবে না, এ বাড়িতে এসেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ রেস্ট করে
এরপরে যখন মনে চাইবে তখনও কোম্পানিতে যাবে। সারা জীবন পড়েই আছে কোম্পানিতে আসা যাওয়া করার জন্য। এখন বরং এত বছর পর বাড়িতে ফিরেছে, এখন রেস্ট করবে। কিছুদিন কোথাও যাবে না আমার ভাই, বুঝেছো তোমরা? এই টপিক নিয়ে আর কেউ কোনো কিছু বলবে না। বাবা কিছু বলতে যাবে, নাহিদ তার বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বাবা তুমি চিন্তা করো না, তুমি যেহেতু চাচ্ছ আমি কোম্পানিতে গিয়ে বসি, তাহলে অবশ্যই বসবো। এটা নিয়ে কোনো টেনশন করো না। কালকে না, কিছুদিন পর থেকে যাই আমি। কালকে যাব, কিন্তু এখন কি অল্প অল্প কাজ বুঝে নেব। আমার দ্বারা তো আর সব কিছু একেবারে হ্যান্ডেল করা পসিবল না, তাই না? আস্তে আস্তে কাজটা শিখে তারপর যখন তোমাদের মনে হবে আমি পুরোপুরি তৈরি এই কাজটা করার জন্য, তখন না হয় আমাকে বসিয়ে দিও কোম্পানিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এখন কোনো কিছু বলবো না। তুই যেভাবে চাচ্ছিস সেভাবেই হবে। এখন যা, রুমে গিয়ে রেস্ট কর। নাহিদ সেখান থেকে উঠে নীলাকে ডাকে। নীলা এদিকে আয়। নাহিদের ডাকে নীলা অনেকটা লজ্জা পায়। সাথে নীলার পরিবারের অনেকেই বিব্রত বোধ করে লজ্জায় মাথা নিচে নামিয়ে নেয়। নীলা নাহিদের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? আমি রান্নাঘরে কাজ করতেছি, তাড়াতাড়ি বলেন। তোর কাজ করতে হবে না, চল আমার সাথে উপরে ঘুমাবো। এটা বলে নাহিদ নীলার হাত ধরে ফেলে। ওর সাথে এমন করতেছো কেন? আমরা যে এখানে আছি সেটা কি তোমার চোখে লাগতেছে না? বেয়াদবির একটা সীমা আছে, বুঝেছো? বাইরে থেকে এতদিন বেয়াদব হয়ে উঠেছো। এখন আপনার জন্য কি আমি আমার বউকে আমার সাথে নিয়ে যেতে পারবো না আমার ঘরে? আমার বউকে নিয়ে গেলে আমি বেয়াদব হয়ে যাব, তাই না? আপনি যখন আপনার বউকে গড়ে নিয়ে গিয়েছেন তখন কি ওইভাবে বলেছিল? তাহলে আমাকে আজকে এইভাবে বাধা দিচ্ছেন কেন? নাহিদের কথা শুনে নাহিদের বাবা রেগে গিয়ে নাহিদের দিকে তাকায়, তারপর আবার নাহিদের মায়ের দিকে তাকিয়ে বলে, এটা আমার ছেলে না, এটা তোমার ছেলে, বুঝেছো? কিভাবে কথা বলতে হয় সেটা এখনো জানে না, কোথায় কি বলতে হয় সেটা এখনো বোঝে না। এটা আমার ছেলে। তুমিও তো ওর মতন থাকতে কম করনি। তোমার বাবার কাছ থেকে কম কথা শুনেছিলে আর কম কথা শুনিয়েছ। এখন আমাকে কথা শোনাও কেন? অতীতে যা করে এসেছো এখন ছেলের কাছ থেকে তা ফেরত নিবে। এতক্ষণে নাহিদ নীলাকে নিয়ে তার রুমে চলে যায়। নাহিদ যাওয়ার পরেই সকলে মিলে হাসতে থাকে, শুধু নাহিদের বাবা আর মা ছাড়া। চাচা, তুমি মেয়ের জামাই পেয়েছো একটা বলতে লাগাম ছাড়া, বলতেই হবে। ঠিক বলেছিস মা, আমার ভাইটার মাথা কি ছেড়ে দেবে এখন। এটা বলে নাহিদের চাচা হাসতে থাকে, আর ওইদিকে নাহিদ নীলাকে ঘরে নিয়ে গিয়ে বলল, আমি যখন ডাকবো তোকে তখন পৃথিবীতে আমার চেয়ে বেশি প্রায়োরিটি কোনো কাজকেই দিবি না, সেটা এবার যেই হোক না কেন। এখন আর কথা বলিস না, অনেক ঘুম পেয়েছে, ঘুমাবো। তাই বলে আপনি এত মানুষের সামনে আমাকে রুমে নিয়ে আসবেন? ওরা এখন কি ভাবতেছে বলেন তো? ওরা যেটা ইচ্ছা সেটাই ভাবুক, তাতে আমার কোনো যায় আসে না। তোকে যে সময় ডাকবো সে সময় আমার কাছে চলে আসবে, আর কোনো কিছু কথা না বলে প্রতিনিয়ত ভাবতে হবে না। তাদের যা ইচ্ছা সেটা ওরা ভাবুক। আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার অনেক কিছু যায় আসে। আমি আপনার মতো এত নির্লজ্জ নই। জান, চিন্তা করিস না, এখনই তোকে নির্লজ্জ বানাচ্ছি। আজকের পর থেকে আমার কাছে আর লজ্জা পাবে না, এটার ব্যবস্থা করতেছি, তারা। নাহিদের কথা বলে তারপর সোজা আস্তে আস্তে নীলাকে ধরে। নীলা কিছু বলার আগে নীলার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নীলা ছটফট করে ছোটার জন্য কিন্তু পারে না। একসময় নাহিদের সাথে ক্লান্ত হয়ে ছুটতে না পেরে নাহিদের সাথে সেও তাল মিলায়। শেষে তারা দুজনে আরও গভীরে চলে যায়। একে একে তাদের শরীরের সকল জামা কাপড় এক এক করে খুলে ফেলে দেয় নিচে। বেশ কিছুক্ষণ সময় পর নাহিদ নীলাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে। জান সরি, এখন থেকে এগুলো অভ্যাস করে নেন। আজকে ফার্স্ট টাইম, সেজন্য এত কষ্ট হয়েছে। বিলিভ মিশন, নেক্সট টাইম আর এত কষ্ট হবে না। তারপর নাহিদ নীলার ঠোঁট থেকে রক্ত মুছে দেয়। আস্তে আস্তে নীলাকে কোলে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে নীলাকে নিজের সাথে মিশিয়ে বলে, ভালোবাসি জান। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। নাহিদ একটা মুচকি হাসি দিয়ে নীলাকে নিজের সঙ্গে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের এই সুন্দর গল্পটা শেষ হলো। তো গল্পটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।